ঠিক আছে, ঠিক আছে, আশা করি সবার কাছে আমি ভিজিবল। সবাই আমাকে দেখতে পাচ্ছ, নিশ্চয়ই স্ক্রিনটাকে বড় করে নিয়েছো। ওকে, তো দু একটি বিষয় একটুখানি বলে রাখি। আপাতত আমি একটা এখানে তোমাদের মাইকটাকে একটু অফ করে রাখছি। ওকে, আপাতত, পরের শেষের দিকে আমরা সেগুলোকে করে নেব। কারণ হচ্ছে নাহলে ক্লাস চলাকালীন কি হতে পারে বলো তো, তোমাদের মাইক কারো হয়তো বা হঠাৎ করে বেজে উঠলো, ঠিক আছে, তো সেটা ক্লাসের ক্ষেত্রে ডিস্টারবেন্স ক্রিয়েট করতে পারে। তো সেই ক্ষেত্রে আমি আপাতত তোমাদের সবারই মাইকটাকে আমি অফ করে রাখছি। তারপরে ক্লাসের শেষে আমরা যখন কোনো একটা বিষয় নিয়ে ডিসকাশন করব তখন সেটাকে আমরা করে নিতে পারবো, আশা করি অসুবিধা হবে না। ঠিক আছে, বেশ। তো এখানে আজকে আমাদের যে ক্লাসটি সেটি বেসিক্যালি আমাদের 3 মে থেকে যে ফাইনালি আমাদের নতুন ব্যাচ শুরু হচ্ছে তার প্রেক্ষিতে একটা ডেমো ক্লাস বলতে পারো, বা একটা এমন ক্লাস যেটা ভিত্তিতে তোমরা ডিসাইড করতে পারবে যে তোমরা এখানে এমন অনেকেই আছো যারা অনেক আগের থেকেই অন্য কোনো কোচিংয়ের সাথে যুক্ত আছো বা যা কিছু, তাহলে ডিসাইড করতে পারবে যে তোমার জন্য কোনটা বেটার হবে। ঠিক, আর একটি সবথেকে বড় কথা সেটি হচ্ছে যে এখানে ওভারঅল ধ্বনিবাদ সম্পর্কে, যেটা নিয়ে তোমাদের একটু কনফিউশন থাকেই, তো ধ্বনিবাদ সম্পর্কে তোমাদের কিন্তু একটা প্রপার ধারণা হয়ে যাবে আজকের ক্লাসের পরে, এটা আমি আশা করতে পারি। আমরা ধ্বনিবাদকে সম্পূর্ণটাকে কমপ্লিট করব, যতটা আমি এখানে ধরে রেখেছি। ঠিক আছে, বা সময়ের অভাবে যদি আমরা সম্পূর্ণ করতে না পারি তো সেই ক্ষেত্রে যতটুকু আমাদের হচ্ছে সেই জায়গাগুলোকে আমরা একদম নিখুঁতভাবে দেখার চেষ্টা করব। ওকে, এই বিষয়গুলো ভারতীয় কাব্যতত্ত্ব প্রায় তোমাদের ব্যাচেলারেও ছিল, তোমাদের মাস্টার্সেও থাকে অনেক। এবার মাস্টার্সে এক একটা ইউনিভার্সিটি সিলেবাস এক এক রকম থাকে, তো সেটাকে আমি একদম এক্স্যাক্টলি বলতে পারছি না, তবে হ্যাঁ বেশিরভাগ ইনস্টিটিউশনে রাখা হয়। ঠিক আছে, ভারতীয় কাব্যতত্ত্বকে অ্যারিস্টটলের পোয়েটিক্স সেটাকেও রাখা হয়। এবার এটা খুব আমাদের ক্ষেত্রে খুবই একটা বলতে পারি যে সব স্টুডেন্টদের ক্ষেত্রে কমন যেটা হয়ে থাকে সেটা হচ্ছে যে বেশিরভাগ সময় ব্যাচেলারই বলো বা তোমার গ্র্যাজুয়েশনের সময় বলো বা মাস্টার ডিগ্রির সময় বলো, তোমরা না এই টপিকগুলোকে একটু এড়িয়ে চলো। ঠিক আছে, একটু এড়িয়ে চলো, এবং যতটুকু পড়তে হয় হয়তো বা ব্যাচেলারে কিছু নোট মুখস্থ করতে হয়েছে তো নোট মুখস্থ করে নিয়েছো, ব্যাস হয়ে গেছে। কিন্তু এখন তো হবে না, কারণ তোমার পরীক্ষাতে নেটে তোমরা নিশ্চয়ই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখো, তোমাদের ধ্বনিবাদ থেকে সেখানে পাস, মানে শুধু ধ্বনিবাদ নয়, মানে ভারতীয় যে কাব্যতত্ত্ব আছে সেইখান থেকে প্রায় 5 থেকে 6খানা কোশ্চেন থাকে, বিভিন্নভাবে দেয়। ঠিক আছে, বিভিন্নভাবে দেয়, 5 থেকে 6খানা, কোনো বার তো দেখেছো যে বেশিও থেকেছে। তো সেই জায়গাগুলোকে কভার করতে, তুলনামূলক অংশগুলোকে ধরতে আমাদের স্বাভাবিক এই জায়গাগুলোকে ভালোভাবে যদি না মনে রাখি তাহলে অসুবিধা হয়, তাই তো। তো আমরা সেই ভিত্তিতে এই ক্লাসটিকে করব, আর কিছু রুলস আমাদের একটু মাথায় রাখতে হবে। পুরো গুগল মিট সেশনে আমরা একটু অ্যাক্টিভ থাকবো, মনোযোগ সহকারে পুরো ক্লাস করব, সব কোশ্চেন আমরা শেষের দিকে নেব, আর সব সময় মাথায় রাখবো যে যা কিছু পড়াচ্ছি সেটা যেন তুমি কমপ্লিট দেখো। ঠিক আছে, যা আমি পড়াবো সেটা যেন তুমি 100% একদম কমপ্লিট দেখো। এখানে এই যে সেশনে একদম কমপ্লিটলি বসে তুমি যেন এটাকে দেখো। কেন বলছি, কারণ যেটা আমি প্রত্যেকটি ডেমো ক্লাসে বলি যে আমাদের কোনো একটা পোর্শন ধরে নাও যে আমি যেটা পড়াবো আজকে সেটাকে উপস্থাপন করার জন্য আমাকে উদাহরণ দিতে হবে, অনেক বিষয়গুলোকে ইনক্লুড করতে হবে। এবার তুমি কিছুটা অংশ করলে কিছুটা অংশ করলে না, তার ফলে যেটা হবে তোমার একটা অংশ শুধু খাপছাড়া করে ধরার থেকে গেল। এবার ওই রিলেটেড যখন পরীক্ষায় প্রশ্ন আসবে ওই খাপছাড়ার জন্য তুমি হয়তো ভুল অ্যান্সার করে দিলে, এবার তখন তুমি ভাবলে যে স্যার তো ওই ক্লাসে তো এভাবে বলেছেন। তো সম্পূর্ণ করবে, যদি সময় একদমই তোমার হাতে না থাকে তাহলে তুমি এখনই লিভ করে যেতে পারো। ঠিক আছে, কিন্তু যদি সময় থেকে থাকে যে তুমি হ্যাঁ ক্লাসের জন্য সময় বের করে নিয়েছো, তাহলে সেক্ষেত্রে আমি চাইবো সম্পূর্ণটা করবে, তাহলে সম্পূর্ণ ধারণা ক্লিয়ার হবে, তাহলে মাঝে খাপছাড়া ধারণা তৈরি হবে না। হলো, আর অবশ্যই পেন আর একটা ডায়েরি নেবে, বা তোমাদের কাছে যদি কোনো একটা নির্দিষ্ট খাতা থেকে থাকে বা কপি থেকে থাকে সেটার মধ্যে যা বিষয় যেগুলো মনে হবে যে নতুন কিছু আমি পেলাম সেগুলোকে তুলে রাখতে পারবে। আর অবশ্যই আমার একটা হাম্বল রিকোয়েস্ট, ক্লাসে কোনো রকম ডিস্টার্ব করবে না।
ঠিক আছে? আননেসেসারি আর্গুমেন্ট এখানে করবে না। আর আননেসেসারি ধরে নাও যে তুমি হঠাৎ করে হাত তুলছো, হঠাৎ করে মাইক অন করছো, যাই হোক আমি মাইকটা যতদূর সম্ভব সবার জন্যই অফ হয়ে গেছে, তো এই ধরনের আননেসেসারি যেন আমরা সেশনের মাঝে যেন না করি, কারণ আমরা সবাই শিক্ষিত, আমরা সবাই চাইবো যে একটা ভালোভাবে একটা সেশনকে আমরা কমপ্লিট করতে পারি। এটা এর জন্যই বলার দরকার, কারণ অনেক ক্ষেত্রেই আমরা এই ধরনের ফেস করি, তাই তো ওপেন সেশন যখন করা হয়, ঠিক আছে, অনেক ক্ষেত্রে এর ধরনের ফেজ হয়ে থাকে। তো ওপেন সেশনের ক্ষেত্রে একটু আমরা এই জায়গাগুলোকে একটু ভালোভাবে লক্ষ্য করব, যেন আমাদের ক্ষেত্রে আমরা ভালোভাবে পড়াশুনোর জন্য এসেছি, পড়াশুনোটা যেন করতে পারি। ওকে, আদার্স জায়গাগুলো যেন আমাদের খুব একটা বেশি আমরা গুরুত্ব না দিই। ঠিক, বেশ, চলে আসি তাহলে আমাদের আজকে ধ্বনিবাদ, যেটা আমাদের প্রত্যেকটি স্টুডেন্টের বেসিসে মনে রাখা খুবই ইম্পর্টেন্ট। শুধু আমাদের নেটের পয়েন্ট অফ ভিউতে নয়, তোমরা ভবিষ্যতে যে ধরনের কাজ করবে পিএইচডি, সেক্ষেত্রেও তোমাকে এই জায়গাগুলোকে ভালোভাবে মনে রাখতে হবে। এবং সবথেকে বড় কথা যে আমাদের ভারতীয় কাব্যতত্ত্বের সবথেকে গুরুত্বপূর্ণ একটা পার্ট। এবার স্বাভাবিক আমি মাস থেকে শুরু করছি, কারণ আমার আগে রীতিবাদ পড়াতে হতো, আমাকে অলঙ্কারবাদ পড়াতে হতো, তারপরে কিন্তু সেটা যখন তোমরা ফার্দার ডিটেল ক্লাসে জয়েন করবে তখন পড়াবো। আজকে পার্টিকুলার একটা টপিকই আমরা কভার করছি। ওকে, তো যখন আমরা ধ্বনিবাদ শব্দটাকে শুনি বা ধ্বনিবাদ শব্দটাকে জানি, তখন একটি গ্রন্থের কথা সবসময় আমাদের মনে আসে, সেটা হচ্ছে ধর্ণালোক, তাই না? যে ধর্ণালোক, যেখানে ধ্বনিরাত্মা কাব্যস্য বলে যে একটা সিদ্ধান্তকে যেখানে চরম বা একদম সর্বোচ্চ পর্যায়ে আমরা দেখিয়ে থাকি, সেই জায়গাটা মূলত ধর্ণালোক গ্রন্থের থ্রুতে কিন্তু আমরা পেয়ে যাই। এবং এখানে এই ধর্ণালোক গ্রন্থটি তো আমরা যদি একটুখানি ডিপলি যদি কাব্য জিজ্ঞাসা পড়ো, তাহলে মাথায় রাখবে যে এখানে তিনটে টিকার সমন্বয়ে ধর্ণালোক গঠিত হয়। একটা হচ্ছে কারিকা, একটি হচ্ছে বৃত্তি, আর একটি হচ্ছে লোচন। এই যে তিনখানা টিকা, এই তিনখানা টিকা মিলিয়ে কিন্তু একটা ধর্ণালোকের এই আবহটা যেটা আমরা গ্রন্থ আকারে দেখছি, সেটা কিন্তু তৈরি হয়েছে। এবার স্বাভাবিক তোমাদের প্রশ্ন আসবে, স্যার কারিকা, বৃত্তি, লোচন তো আপনি বললেন, এবার এই ধর্ণালোক গ্রন্থের তাহলে এই যে টিকাগুলো আছে এটার সমন্বয় রূপক, ঠিক আছে আমি বুঝলাম, তাহলে এই সমন্বয় রূপকগুলো কারা কারা আনলেন? তাহলে এটা আমাদের একটু মাথায় রাখতে হবে যে কারিকার যিনি রচনা করেছেন তার নাম আমরা জানতে পারিনি। এবার কিছু কিছু বইয়ে অ্যাজিউম করা হয় বা কেউ হয়তো বা কোনো একটা নাম সাজেস্ট করেছে, তো এটা নিয়ে এখনও পর্যন্ত কিন্তু প্রপার কোনো রকম রচয়িতার বলতে পারি যে সার্বিকভাবে নাম কিন্তু কোনো বই একদম প্রপারলি উল্লেখ করা পাবে না তোমরা। কারণটা হচ্ছে এটা খুঁজেই পাওয়া যায়নি বা এটা সেই রকম সিদ্ধান্তে আসা যায়নি। অন্যদিকে যদি আমরা বৃত্তি দেখি, বৃত্তি মূলত আনন্দবর্ধনের একটা জায়গা রয়েছে, উনি মূলত এই বৃত্তিটাকে লিখেছিলেন। আর অন্যদিকে যদি আমরা কারিকা ও বৃত্তির টিকা যেটা দেখে থাকি, ধর্ণালোকে যেই অংশগুলো আছে সেটা অভিনবগুপ্ত লিখেছিলেন। ওকে, তো এইটা ক্লিয়ার। তাহলে আমাদের যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে ধর্ণালোক গ্রন্থটি যে ধরনের কোন কোন ধরনের টিকার সমাহার, তো সেই জায়গাতে তোমাকে হয়তো নিচে অনেকগুলো অপশন দিয়ে দিল বা শুদ্ধ অশুদ্ধর মধ্যে দিয়ে দিল। আশা করি এবার ক্লিয়ার হয়ে গেল। এবার স্বাভাবিক আমরা ধ্বনি নিয়ে পড়ছি, তাই না? তো আমরা এবার ধ্বনি কাকে বলে সেটা তো আমাকে জানতে হবে। এক্স্যাক্টলি আমরা ধ্বনি কাকে বলছি, ধ্বনির গত দিকটাকে কাকে বলা হচ্ছে, কোনটাকে আমরা ধ্বনির সাথে তুলনা করতে পারবো, অন্যটাকে নয়, সেই জায়গাটাকে আমাদের বুঝতে হবে। তো দেখো ধ্বনির সংজ্ঞা কী বলছি, যে কাব্যকে ছাড়িয়ে, এগুলো আমি ডিটেলসে পড়াবো, জাস্ট এখানে একটু তোমাদের আমি একটা বেস তৈরি করে নিচ্ছি, ঠিক আছে? এই বেসটা খুব ইম্পর্টেন্ট, ভালোই মাথায় রাখবে। এখানে যা যা আমি টার্মস বা শব্দগুচ্ছকে মনে রাখতে বলবো সেগুলো একটু মনে রাখতে হবে, কারণ আমাদের ক্লাসের ফার্দার শেষের দিকে সেটা কিন্তু কাজে লাগবে। তো ধ্বনির সংজ্ঞাতে যদি আমরা দেখি যে কাব্যকে ছাড়িয়ে বিষয়বস্তুকে ব্যঞ্জনা দান করতে পারে এমন অতিরিক্ত বস্তু হচ্ছে ধ্বনি। কাব্যকে ছাড়িয়ে দিয়ে একটা ধরে নাও কাব্যের লাইন আছে, ঠিক আছে, হ্যাঁ, পুষ্পেরা দোলাদলি করছে, সাপোজ এরকম একটা লাইন আছে। এবার এই লাইনের মাধ্যমে এটাতে যদি আমি এই জায়গাতে যদি একদম তার অভিধানিক অর্থগুলোর ভিত্তিতে দেখি যে পুষ্পেরা মানে ফুলেরা দোলাদুলি করছে, ঠিক আছে, তাহলে এইখানে একদম অভিধানিক অর্থ হচ্ছে কি ফুলেরা দোলাদুলি করছে, মানে হাওয়াতে সেগুলো এদিক ওদিক করছে, ঠিক, একদম অভিধানিক অর্থ। কিন্তু এর যদি আমি ব্যঞ্জনা করতে যাই, এর হয়তোবা যদি এমন হয় যে কবি এমন বোঝাতে চেয়েছেন পুষ্পেরা বলতে ছোট বাচ্চাদের বোঝাচ্ছেন যারা কিনা খেলাধুলা করছে, এবং সেই ছোট বাচ্চাকে ওখানে ডিরেক্টলি বলা নেই, কিন্তু ওটা আমার ভাবতে হচ্ছে, আমার যুক্তি, আমার ধারণা, এগুলো দিয়ে আমাকে সেটাকে বুঝতে হচ্ছে।
এবং সেই জায়গাটাতে যখন এরকম কিছু একটা অতিরিক্ত কোনো একটা বস্তু আমি পেলাম, সেই জায়গাগুলোকেই ধ্বনি হিসাবে কিন্তু সাজেস্ট করা হচ্ছে বা ধ্বনি বলা হচ্ছে। এবার কেন এই ধ্বনির জায়গাটা আসলো এটা আমরা ফার্দার পড়ছি। এবার আমরা বুঝলাম যে কাব্যের যে শব্দগুলো ব্যবহার হচ্ছে, যেমন আমি উদাহরণ দিলাম যে পুষ্পেরা দোলাদুলি করছে, তো এই কাব্যের এই যে শব্দগুলো, এই যে পুষ্পেরা দোলাদুলি করছে, এই শব্দগুলোর মধ্যে দুই প্রকার অর্থ বেরোয়, ঠিক আছে? একটা হচ্ছে আমরা পেয়ে যাব সেটা একটা বাচ্যার্থ, আরেকটা পেয়ে যাব সেটাকে বলি আমরা ব্যঙ্গার্থ। এবার বাচ্যার্থ কি? বাচ্যার্থ হচ্ছে শব্দের একদম অভিধানিকগত অর্থ। যেমন আমি বললাম পুষ্পেরা, পুষ্প মানে কি? ফুল। এটা আমি একদম অভিধানগত জায়গাটাকে দেখলাম যে পুষ্প মানে ফুল বোঝাচ্ছে, আর কিছু বোঝাচ্ছে না। তো এটা হচ্ছে অভিধানিক অর্থ হলো। আর ব্যঙ্গার্থ হচ্ছে কাব্যের প্রতীয়মান অর্থ, যেটা কিনা একটা প্রতীক জায়গাটাকে সাজেস্ট করছে বা একটা নতুন অতিরিক্ত কিছু একটা বিষয়কে সাজেস্ট করছে। যেমন আমি পুষ্পটাকে ভাবলাম যে কবি হয়তো বা এটাকে বাচ্চাদের সাথে তুলনা করছেন, তো এটা হয়ে যাচ্ছে তার ব্যঙ্গার্থ। এবার তোমাদের এই দুটো, এই যে বাচ্যার্থ আর ব্যঙ্গার্থ, এই দুটো শব্দকে খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। যদি তোমরা ব্যাচেলার ডিগ্রিতে বা মাস্টার্সে যদি পড়ে থাকো ভালোভাবে, হ্যাঁ, তাহলে তোমাদের হয়তো বা মনে থাকবে। যদি না থাকো, কোনো চিন্তার কোনো কারণই, আমি একদম ছোট বাচ্চাদের মতো করে বুঝিয়ে দেবো, ঠিক আছে? কারণ আমার ক্লাসে দেখেইছই তোমরা, পেপার ওয়ানে নিশ্চয়ই অনেকেই আমার এখানে অনেক স্টুডেন্ট আছো, আর ইউটিউবে নিশ্চয়ই তোমরা প্রায়শই আমার পেপার ওয়ানে ক্লাস করো। দেখেছো আমি কঠিন বিষয়গুলোকে সহজ থেকে সহজতরভাবে বলে দিই। তো সেই ক্ষেত্রে আমার নিজের সাবজেক্ট বাংলা, তো এখানেও কোনো রকম একটা জায়গা তো তোমাদের অসুবিধা হতে দেবো না, ঠিক আছে? তাহলে আমরা কি বুঝলাম যে আমাদের কাব্যের শব্দের অর্থ কি? সেটা একটা হচ্ছে বাচ্যার্থ আর একটা ব্যঙ্গার্থ, ঠিক? এই দুটো শব্দকে আমরা মাথায় রাখবো। বাচ্যার্থ অর্থে একদম অভিধানিক অর্থটাকে বোঝাচ্ছে, যেটা কিনা আমাদের অভিধানে আছে, ঠিক আছে? বা আমাদের ডিকশনারিগত মিনিং যেগুলো, যেটা আমি তোমাদের বললাম যে পুষ্পর যদি আমি মিনিং তোমাকে বলতে বলি, তুমি এক কথায় বলবে স্যার ফুল, তাই না? কিন্তু এটাই যদি কোনো একটা কবিতাতে কবি সেটাকে অন্যভাবে ব্যাখ্যা করেছেন, তো এই যে অন্যভাবে ব্যাখ্যা, এই যে একটা অতিরিক্ত কিছু একটা, সেটা যেটা কিনা প্রতীয়মান অর্থ, যেটা কিনা প্রতীক অর্থে ব্যবহার করা হয়েছে, ওটা হচ্ছে ব্যঙ্গার্থ, যেটা সরাসরি লেখা নেই, ঠিক? একদম ক্লিয়ার? তাহলে আমরা বুঝতে পারলাম যে কাব্যের প্রতীয়মান অর্থ বলতে ব্যঙ্গার্থকে বোঝাচ্ছে, আর বাচ্যার্থ হচ্ছে অভিধানিক অর্থ। ক্লিয়ার হলো? এইটুকু জায়গা ক্লিয়ার হলো? বেশ। এরপরে এই প্রতীয়মান অর্থই হচ্ছে ধ্বনি। এটা কিভাবে প্রতীয়মান অর্থতে কিভাবে আমরা পৌঁছচ্ছি, টোটাল প্রসেস আমরা পড়বো, ওকে? তো ধৈর্য সহকারে থাকতে হবে। এবার আমরা ধ্বনিবাদের যদি একটু ইতিহাসকে দেখি। এবার দেখো, ডিরেক্টলি তো আমরা ধ্বনিতে পৌঁছাইনি, তাই না? অর্থাৎ আমরা এখানে ক্লাসে ধরে নাও আমরা একটা ডেমো ক্লাস করছি, ওর জন্য ডিরেক্টলি একটা টপিককে নিয়েছি, ওকে? তো আমরা তো ডিরেক্টলি জাস্ট ধ্বনিবাদে গিয়ে ওখানেই গিয়ে স্টপ হয়ে গেছি, এমন তো নয়। ধ্বনিবাদ একটা আলাদা মানদণ্ড থেকে এসেছে। কি সেই মানদণ্ড? একটা একটা করে আমরা দেখব। যেমন প্রথম ভামহ, তো তিনি প্রথমত একটা কথা বলেছিলেন যে শব্দার্থও সাহিত্যও কাব্যম, অর্থাৎ যেখানে কিনা কাব্যালঙ্কারকে সাজেস্ট করা আছে, অর্থাৎ শব্দ এবং অর্থই হচ্ছে মূল, যেটা অলঙ্কারবাদ বলে থাকি আমরা। এটা ঠিক আছে, যেখানে শব্দ এবং অর্থের সমন্বয়ে কাব্য গড়ে ওঠে, এই জায়গাটাকে বলা হয়। এবার শব্দ দিয়ে হচ্ছে শব্দালঙ্কার, আর অর্থ দিয়ে হচ্ছে অর্থালঙ্কার, যেটা আমাদের রয়েছে ছন্দ অলঙ্কারের যে পার্টটা রয়েছে, সেখানে মূলত এই অলঙ্কার শাস্ত্রকে নিয়ে আমাদের পড়তে হয়। সেখানে বিভিন্ন ধরনের আমাদের অলঙ্কার পড়তে হয়, আমাদের পরীক্ষাতেই আসে ওগুলো। তাহলে শব্দ এবং অর্থের সমন্বয়, তাহলে অলঙ্কার ছোট করে বলি, কারণ আমরা অলঙ্কারকে আজকে ডিটেলসে পড়ছি না, আমরা ধ্বনিকে পড়ছি। জাস্ট ধ্বনিটা কোথা থেকে আসলো সেই জায়গাটাকে ধরার জন্য আমাদের একটু বুঝতে হবে। তাহলে কাব্য যখন গঠিত হচ্ছে, এখানে অলঙ্কারবাদের ভিত্তিতে বলা হচ্ছে যে শব্দ এবং অর্থের সমন্বয়ে কাব্য গড়ে উঠছে। শব্দ অর্থাৎ শব্দালঙ্কার, অর্থ অর্থাৎ অর্থালঙ্কার, এগুলোর মূল জায়গাটার ভিত্তিতে কাব্য গড়ে উঠছে। বলা হচ্ছে যে রমণীর মুখকে যদি সুন্দর করে তোলে যেমন অলঙ্কার, রমণীর মুখকে যেমন ধরে নাও যে একটি মেয়ে বা মহিলা, তিনি হয়তোবা নাকে নথ পরেছেন, কানে দুল পরেছেন, হ্যাঁ, তিনি হয়তো বা সুন্দর অলঙ্কার পরেছেন, তখন সেই ক্ষেত্রে তাকে একটু সুন্দর দেখা যায়। তো এখানে উদাহরণ তিনি দিয়েছিলেন যে রমণীর মুখকে যেমন সুন্দর করে তোলে যেমন অলঙ্কার, তেমনি কাব্যকে সুন্দর করে তোলে অলঙ্কার। অর্থাৎ তার মতে কাব্যের কাব্যত্ব নির্ভর করে হচ্ছে অলঙ্কারের ওপর। অর্থাৎ অলঙ্কার যত ভালোভাবে প্রয়োগ করা হচ্ছে, অলঙ্কারকে যত ভালোভাবে দেখানো হচ্ছে, তত বেশি কাব্যের কাব্যত্ব বেশি করে ফুটে উঠছে। এটা হচ্ছে আমাদের অলঙ্কারবাদের মূল কথা।
হলো। এবার এর বিপরীতমুখী কথা কিছু আসলো। এর বিপরীতমুখী কিছু ব্যক্তিরা এমন হলেন, যেমন আমাদের প্রত্যেকেই আমরা দেখি না, আমরা কি সবাইকে একই মতকে ফলো করি না, আমরা একটু সবসময় দেখবে আমরা অন্য মতের দিকেও কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গিকে নিয়ে যাওয়ার চেষ্টা করি, তাই না? তো এর স্বাভাবিক এই জায়গাটাকে চ্যালেঞ্জ করলেন অনেকে। তো এইরকম একজন ব্যক্তি হলেন বামন। বামন বললেন, বামন রীতিরাত্তা কাব্যস্য বললেন, ঠিক আছে, তিনি অলঙ্কারকে বললেন যে হ্যাঁ আছে, কিন্তু তার থেকেও যে এই যে অলঙ্কারকেই একদম সর্বস্ব ধরে নেওয়া হচ্ছে, যে অলঙ্কারের ওপরেই সমস্ত কিছু, যে অলঙ্কার থাকলেই তবেই কাব্যত্বটা ফুটে উঠবে, না হলে ফুটে উঠবে না। বামন বললেন যে না, রীতিরাত্তা কাব্যস্য মানে হচ্ছে কাব্যের ক্ষেত্রে অলঙ্কার তো থাকবে, কিন্তু রীতি হচ্ছে তার মূল জায়গা, গুণগত দিক। অর্থাৎ আমি রীতি মানে কি, রীতি যদি আমরা দেখি স্টাইলকে বোঝায়, তাই না, যেটাকে আমরা স্টাইল বলে থাকি বা শৈলী বলে থাকি, যে আমি কোন জায়গায় কোন শব্দটাকে ব্যবহার করছি, বা মানে কোনখানে কোন বিষয়টাকে ব্যবহার করছি যেটা কিনা আরও সুন্দর লাগছে আমাকে শুনতে, বা আমার কানে খুব ভালো ধ্বনিত হচ্ছে সেটা। তো এখানে বামন বললেন যে রীতিরাত্তা কাব্যস্য, তার মানে ঠিক জায়গায় যথোপযুক্ত অলঙ্কার প্রয়োগ করে কাব্যকে সুন্দর করে তোলার মধ্যেই কাব্যের বা কবির কবিত্ব। অর্থাৎ যেই কবি, যিনি কিনা সুন্দরভাবে যথোপযুক্ত অলঙ্কার ব্যবহার করে, যেখানে যেটাকে বসাতে হবে যে অলঙ্কারকে, সেটাকে সুন্দরভাবে গঠন করে তারপরে তিনি সেই কাব্যটা নিয়ে আসছেন, সেটাই তার কাব্যের তার যে কবিত্ব সেটা ভালোভাবে ফুটে উঠবে। তার মানে আমরা বুঝলাম যে অলঙ্কারবাদীরা শুধু অলঙ্কারের ওপর গুরুত্ব দিচ্ছে, কিন্তু যারা রীতিবাদী তারা অলঙ্কারকে কিভাবে ব্যবহার করা হচ্ছে, কোন জায়গায় সঠিকভাবে ব্যবহার করা হচ্ছে কিনা, সেই জায়গাটার উপরে মূলত গুরুত্ব দেওয়া হচ্ছে। এর ফলেই ঘোষিত হলো রীতিরাত্তা কাব্যস্য, অর্থাৎ রীতি হলো কাব্যের আত্মা বা অবয়ব, একটা টোটাল কাব্যর অবয়ব হিসাবে উঠে আসে। ঠিক আছে, এবার এর বিপরীতমুখী কিছু কথা উঠলো বা বিরোধীমুখী কথা উঠলো, এবং এই জায়গাতে আমরা ফাইনালি আমরা পেলাম আনন্দবর্ধনকে, এবং সেই জায়গাটাতে একটা নতুন একটি বলতে পারি যে আবহ তৈরি হলো, যেটাকে ধ্বনিবাদ নামে বলা হচ্ছে, যেটাতে ফাইনাল একটা ভার্ডিক্ট আনা হলো যে ধ্বনিরাত্তা কাব্যস্য। ধ্বনি হচ্ছে মূলত কাব্যের মূল, একদম কাব্যের আত্মা, এই হিসাবে এটাকে ধরা হলো, যেটাকে নাম দেওয়া হলো ধ্বনিবাদ। ওকে, এবার এই ধ্বনিবাদটা ভালোভাবে বুঝবে। এই ধ্বনিবাদটা বলা হলো যেটা শব্দার্থ শক্তির ব্যঞ্জনা শক্তিকে ভিত্তিতে এটা উত্তরিত হয়, ভালোভাবে বুঝবে। হ্যাঁ, আমি একদম সহজ থেকে সহজতর বুঝিয়ে দেবো। শব্দার্থ শক্তির ব্যঞ্জনা শক্তিতে এটা মূলত উত্তরণ হবে। শব্দার্থ শক্তি একটু যদি ভেঙ্গে আমরা দেখি, শব্দার্থ শক্তি, শব্দের অর্থের শক্তি, ঠিক আছে, শব্দের অর্থের শক্তির মধ্যেখানে কতগুলো শক্তি আছে, যার মধ্যে ব্যঞ্জনা একটি অন্যতম। এই শক্তিগুলোকে কেন্দ্র করে যখন আমরা ব্যঞ্জিত অর্থের দিকে বেশি যাই, তখন সেই ক্ষেত্রে ধ্বনিবাদ ধ্বনিত হয়। ওকে, তাহলে এটাকে আমি একদম সিম্পল হিসাবে তোমাদের বোঝাচ্ছি। তো এবার এখানে যারা এই যে রীতিবাদ, যে রীতিরাত্তা কাব্যস্য আছে, এটাকে যারা একটু বিরোধিতা করলেন, বা এখানে বললেন যে শুধুমাত্র রীতি, অর্থাৎ কোথায় কোথায় অলঙ্কার বসাবো সেটাতেই কাব্যের গুণ ফুটে উঠবে, এমন অনেক কাব্য আছে যেখানে অলঙ্কার গুরুত্বই দেওয়া হয়নি, সেখানে অলঙ্কারে খুব প্রয়োগ করা হয়নি, কিন্তু সেটা খুব ভালো একটা কাব্য হয়ে উঠে এসেছে। এমন অনেক কাব্য আছে, আমরা খুঁজলেই পেয়ে যাব। তো এই ভিত্তিতে বলা হলো যে তার মানে রীতিটাই মূল কথা নয়, রীতি যে মূল কথা এটা নয়। তো এই মূল কথা নয়, তাহলে কি মূল কথা? এর প্রেক্ষিতে আসলো আমাদের ধ্বনিবাদ। এখানে তাদের যুক্তি কি? তারা বলছে যে রমণীদেহের লাবণ্য, এই যে ধরে নিচ্ছি যে একটি মহিলা বা একটি মেয়ে, তিনি খুব সুন্দর সেজেছেন, অলঙ্কার ধারণ করেছেন, ঠিক, এবার এই যে অলঙ্কার ধারণ করেছেন, তার মুখটি খুব সুন্দর লাগছে আমাদের, ঠিক আছে। এবার এই যে একটা সৌন্দর্য, এই যে একটা লাবণ্য, সেটা কিন্তু একটা ওই রমণী এবং অলঙ্কার সবগুলো কিন্তু একটা মিশ্রিত রূপ। শুধু আমি ওটাকে অলঙ্কার বলতে পারবো না, শুধু একটা রমণীর গুণ ওটা বলতে পারবো না, সমস্ত কিছু কিন্তু মিশ্রিত রূপ, একটা সমস্ত কিছু দিয়ে সাজিয়ে তাকে মনে হচ্ছে যে খুব সুন্দর হয়েছে, ঠিক আছে। এই যে সৌন্দর্য, এই যে শব্দটা, এই যে সৌন্দর্য আমরা ব্যবহার করলাম, ঠিক আছে, অনেক সময় আমরা বলি না এটা ন্যাচারাল বিউটি, তার মানে কি ওনার কোনো অলঙ্কারের দরকার নেই, ওনার অটোমেটিক্যালি উনি খুব সুন্দর দেখতে, ঠিক আছে। আবার অনেক সময় বলি না যে খুব ভালো সেজেছিস রে, খুব দারুণ লাগছে তোকে,
তার মানে কি, তার মানে আগে তুমি নর্মালি তখন দেখতে তখন সেক্ষেত্রে তার খুব একটা বেশি সাজা হয়নি বা সে সাজেনি, তো সেই ক্ষেত্রে খুব একটা ভালো লাগেনি, কিন্তু এখন খুব ভালো সেজেছে, এখন খুব ভালো লাগছে। তাহলে এই যে ব্যক্তিটি, এই যে রমণীটি এবং তার অলংকার, এই দুটো মিশ্রিত হয়ে তবেই তো তার সৌন্দর্যতা আসছে, তাই না? এটা শুধুমাত্র এই অলংকারের জন্য তো হচ্ছে না, বা শুধুমাত্র রমণীর জন্য হচ্ছে না। তো ওর জন্য বলছি এটা একটা অতিরিক্ত বিষয়। এই যে সৌন্দর্য, যেটা আমরা বলি সৌন্দর্য, আবার ওই সৌন্দর্য আবার এক একজনের কাছে এক এক রকম, আমার কাছে হয়তো সৌন্দর্য নাও লাগতে পারে, ঠিক আছে? ওর জন্য বলছে যে এই সৌন্দর্যটা হচ্ছে একটা অতিরিক্ত বিষয়, যেটা কিনা আমরা তোমার সৌন্দর্যের প্রতি যদি একটা মানে ভালোবাসা না থাকে বা সৌন্দর্যের প্রতি যদি একটা তোমার আবেগ না থাকে, তাহলে তুমি ওটা বুঝতে পারবে না। তো এটা অতিরিক্ত একটা বিষয়, সেটা শুধুমাত্র এই শব্দের অর্থর অলংকার ব্যবহার করে, রীতি ব্যবহার করে আসেনি, ওটা বেসিক্যালি অতিরিক্ত একটা আবহকে তৈরি করেছে। এই অতিরিক্ত বিষয়টাকেই উদাহরণস্বরূপ বলা হচ্ছে ধ্বনি। এই অতিরিক্তটাই হচ্ছে ধ্বনি। এবার এটা তো আমরা রমণীর উদাহরণ দিয়ে বুঝলাম, যেটা আমাদের কাব্যতত্ত্বের মধ্যে বলা হয়েছে। এটা যদি বাস্তবিক উদাহরণ দিয়ে দেখি বা কাব্যের ভিত্তিতে যদি দেখি, তো দেখো অনেক সময় আমরা একটা কবিতাকে পড়ছি, কবিতাটাকে পড়ে যাওয়ার পরে আমাদের না খুব একটা ভেতর থেকে একটা আনন্দ ফিল হয় না, যে খুব সুন্দর লিখেছেন, হ্যাঁ খুব ভালো লিখেছেন। এই যে দেখো, এই যে ওখানে যেমন সৌন্দর্য, এখানে তোমার যে একটা ভালো একটা লাগলো, ওই কবিকে ভালো লাগলো, তারপর ওনার মতোই আরও অনেক, মানে ওই লেখার মতোই আরও অনেক লেখা তুমি খোঁজা শুরু করলে। তো এটা একটা অতিরিক্ত বিষয়, যেটা কিনা তুমি একদম ওখানে বোঝাতে পারবে না যে কোন অ্যাঙ্গেলটা তোমার ভালো লেগেছে, বা তুমি কেন ওই ব্যক্তির প্রতি এতটা মানে হয়ে গেলে, বা কেন ওই ব্যক্তির লেখনীকে তোমার এত ভালো লাগা শুরু হয়ে গেল। তোমার হতে পারে সেখানে শব্দের চয়ন, তারপর শব্দের যেভাবে বিন্যাস তিনি করেছেন, সেগুলো তোমার খুব ভালো লাগতে পারে। কিন্তু সব মিলিয়ে, শব্দের ব্যবহার, চয়ন, বিন্যাস, সমস্ত কিছু মিলিয়ে তারপরে কিন্তু তোমার একটা ভালো লাগা জন্মাচ্ছে। তো এই জায়গাগুলোকে বা এই অর্থগুলোকে কিন্তু মূলত এখানে একটা ধ্বনিবাদ হিসাবে সেই অতিরিক্ত অর্থটাকেই বোঝানো হচ্ছে। ওকে, এবার স্বাভাবিক তোমরা ভাববে যে স্যার আপনি ওখানে একটা শব্দ ব্যবহার করলেন, শব্দার্থ শক্তি। এই যে আমি এই জায়গায় শব্দটা ব্যবহার করেছি যে ধ্বনি কি শব্দার্থ শক্তির ব্যঞ্জনা শক্তি, এই যে মার্ক করে মূলত আমি দিলাম। এবার তোমাদের মনে প্রশ্ন আসবে যে স্যার আপনি তো ওখানে মার্ক করে দিলেন, এবার এই শব্দার্থ শক্তি বলতে আমরা কি বুঝি? তো আনন্দবর্ধন যেটা বলেছেন শব্দার্থ শক্তি সম্পর্কে, তিনি মূলত এটাকে কয়েকটি ভাগে ভাগ করেছেন, ঠিক আছে? তো প্রথম তিনি বলেছেন শব্দার্থ শক্তির মধ্যে একটা থাকে অভিধা শক্তি, যেটা কিনা আমাদের শব্দের অভিধানগত অর্থ, যেটা আমরা পড়লাম বাচ্যার্থ, তাই না? তো সেই ক্ষেত্রে শব্দের অভিধানগত অর্থ, যে একটা শব্দের একদম অভিধানিক অর্থ যেটা আমরা পাচ্ছি, ওটাই হচ্ছে অভিধা শক্তি, ঠিক? দ্বিতীয় তিনি বললেন যে একটা থাকে লক্ষণা শক্তি। লক্ষণা শক্তি কি? বাক্যের লক্ষণ দেখে তার অর্থ আমরা ধরার চেষ্টা করি। একটা একটা বাক্য হলো, ধরে নিচ্ছি যে এভাবে আমি বললাম যে আমরা 1947 সালে স্বাধীনতা লাভ করেছি, বা 1947 সালে স্বাধীনতা লাভ করেছি, ঠিক আছে? এবার এখানে দেখবে বাক্যের লক্ষণ দেখে কি বুঝতে পারছো তুমি? এখানে নিশ্চয়ই দেশের কথা বলা হচ্ছে, যে আমাদের দেশ 1947 সালে মূলত স্বাধীনতা লাভ করেছে। তো এইটা লক্ষণটাকে দেখে যখন তুমি একটা অর্থকে বোঝার চেষ্টা করো, সেটা হচ্ছে লক্ষণা শক্তি। আরেকটা হচ্ছে আমরা পেয়ে যাবো তাৎপর্য শক্তি। এই তাৎপর্য শক্তি বলতে আমরা কি বুঝি? এই তাৎপর্য শক্তি বলতে বোঝায় যে মূলত গোটা বাক্যের যা অর্থ প্রকাশ হচ্ছে, ঠিক আছে, গোটা বাক্যের যা অর্থ প্রকাশ হচ্ছে, আমি এক এক করে সবগুলোকে পড়াবো, সম্পূর্ণ বাক্যগত অর্থ, ওটাকে বলি আমরা তাৎপর্য শক্তি। আরেকটি শক্তি বলেছেন যেটা ব্যঞ্জনা শক্তি। এই যে ব্যঞ্জনা শক্তিতে, এই যে তিনটে থেকে যখনই আমরা এই ব্যঞ্জনা শক্তিতে উত্তরণ হব, এই যে আমরা তিনটে পেলাম, এই যে অভিধা শক্তি, লক্ষণা শক্তি, তাৎপর্য শক্তি, এই তিনটে শক্তি থেকে যখন আমরা ব্যঞ্জনা শক্তিতে উত্তরণ হব, তখনই আমাদের ধ্বনিবাদ প্রতিষ্ঠিত হবে, অর্থাৎ একটা প্রতীয়মান অর্থে আমরা পৌঁছে যাব। ওর জন্যই দেখবে আগের স্লাইডে তোমাদের যদি আমি একটু নিয়ে যাই, আগের স্লাইডে আমি বলেছি যে শব্দার্থ শক্তির, এই যে দেখো শব্দার্থ শক্তির ব্যঞ্জনা শক্তিকে, ঠিক আছে? তো এই জায়গাগুলো কিন্তু আনন্দবর্ধন তার শব্দার্থ শক্তিকে এইভাবে 4টি ভাগে ভাগ করেছেন। এবার প্রত্যেকটি পয়েন্টকে আমরা একটু ধরার চেষ্টা করব। প্রথমে আসি অভিধা শক্তি। তো অভিধা শক্তিকে আমরা কি বুঝলাম? যে শব্দের অভিধানগত অর্থ, ঠিক? বেশ, শব্দের অভিধানগত অর্থের দিকে যদি আমরা দেখি, তাহলে যেমন একটা ধরে নাও আমি উদাহরণ দিলাম যে শিশুর হাসি সকলের ভালো লাগে। শিশুর হাসি সকলের ভালো লাগে, ওকে? তাহলে এই যে বাক্যের মধ্যে যে শিশু শব্দটি ব্যবহার করা হয়েছে,
এর শিশুর অভিধানগত অর্থ কী হবে? যে পৃথিবীতে সদ্য সদ্য জন্মগ্রহণ করেছে, হ্যাঁ, আমাদের মনুষ্য যে সমাজ আছে, এই মনুষ্য সমাজের একটি শিশু যে কিনা সদ্য সদ্য জন্মগ্রহণ করেছে, যার এখন জ্ঞান, বোধ, বুদ্ধি, বিবেক যথাযথভাবে জাগরণ হয়নি, ধীরে ধীরে সমাজের সাথে, আমাদের সাথে মিলেমিশে তারপরে গিয়ে সেই জ্ঞানটাকে সে আহরণ করতে পারবে। ঠিক, এবার লক্ষণীয় বিষয় যেটা, এই অভিধা শক্তির জন্য তোমার কি কি প্রয়োজন হচ্ছে? বলছে এই ধারণায় ধরে নাও যে তুমি শিশু সম্পর্কে তুমি জানোই না যে শিশু কি, তাহলে সেই ক্ষেত্রে তোমার কিন্তু কোনোদিনও এই অভিধা শক্তিটা আসবে না। ঠিক আছে, তো এখানে দেখো আমাদের তাহলে সেই ক্ষেত্রে বুঝতে হবে যে এই ধারণার জন্য, এই যে শিশু সম্পর্কে ধারণার জন্য জ্ঞান এবং ধারণার প্রয়োজন। এবার ধারণা হলো জ্ঞানের প্রয়োজনীয় সত্য। ধারণা কি? যেটাকে আমরা বলি কনসেপ্ট। ঠিক আছে, শিশু সম্পর্কে তোমার ধারণা থাকতে হবে, তাহলে তোমার জ্ঞান আসবে যে হ্যাঁ, শিশুরা মূলত সদ্যজাত, অর্থাৎ সদ্য পৃথিবীতে এসেছে, সদ্য জন্মগ্রহণ করেছে, এইটা তোমার ধারণা আসবে। কখন এটা তোমার জ্ঞান আসবে? কখন? যখন তোমার শিশু সম্পর্কে ধারণা থাকবে, তার ভিত্তিতে জ্ঞান হবে। যেমন তুমি হয়তো বা বাড়ির সামনে হয়তো বা একটি বাচ্চাকে দেখলে, তার ভিত্তিতে বুঝলে যে আচ্ছা এই শিশুটি হয়তো সদ্য জন্মগ্রহণ করেছে। হ্যাঁ, তাহলে এই যে তুমি বাড়ির সামনে দেখেই বুঝতে পারলে ওই যে ছোট্ট একটি বাচ্চা খেলাধুলা করছে তোমার বাড়ির সামনে, তো তুমি সেটা দেখে বুঝতে পারলে, কারণ কি তোমার আগের থেকে ধারণা আছে। ঠিক আছে, তাহলে ধারণা হলো কি? জ্ঞানের প্রয়োজনীয় সত্য। আমরা মাথায় রাখবো, ধারণা কি? জ্ঞানের প্রয়োজনীয় সত্য। অর্থাৎ ধারণা যদি না থাকে তোমার জ্ঞানে উত্তরণ হতে পারবে না। আর জ্ঞানে উত্তরণ অর্থাৎ এখানে কোন জ্ঞানের কথা বলা হচ্ছে? এখানে বেসিক্যালি এই যে অভিধানগত যে অর্থটা আছে, সেই সম্পর্কে যে একটা জ্ঞান, সেই জায়গাটার কথা বলা হচ্ছে। যেমন ধরে নিচ্ছি যে আমি উদাহরণ দিলাম, দুধের রং সাদা। ঠিক আছে, সাদা মনে হয় বলে ফেলেছি, তাই তো? ঠিক আছে, তো দেখো দুধের রং সাদা। ওকে, এই যে দেখো, এই যে দুধের রং সাদা, আমি এখানে একটা উদাহরণ দিলাম। এবার সব থেকে মজার বিষয় কি বলতো, এই দুধের রং সাদা তুমি তখনই বলতে পারবে যখন তোমার ধারণা পরিষ্কার আছে দুধ আর রঙের। ঠিক আছে, তোমার একদম জ্ঞান ক্লিয়ার আছে যে দুধের রং কি হয়, মানে দুধ কি আর রং কি। ঠিক আছে, এই দুটো কনসেপ্ট যখন তোমার একদম ক্লিয়ার থাকবে, তখনই তুমি উত্তরণ হতে পারবে যে দুধের রং সাদা। ঠিক আছে, কিন্তু এই দুটো কনসেপ্ট যদি তোমার জানা না থাকে, তোমার দুধ কি সেটাই জানা নেই, তাহলে তুমি উত্তরণ হতে পারবে? তো স্বাভাবিক। তো এখান থেকে বুঝে নিতে পারছি আমরা, ধারণা প্রকাশিত হয় হচ্ছে বাক্যে এবং জ্ঞান প্রকাশিত হয় শব্দে। একটা ধারণা, আমার কনসেপ্ট কি আছে সেটা আমার বাক্যে প্রকাশিত হচ্ছে, আর জ্ঞান প্রকাশিত হচ্ছে পার্টিকুলার শব্দকে কেন্দ্র করে। যেমন দুধ নিয়ে আমার একটা জ্ঞান আছে। ঠিক আছে, সাদা নিয়ে আমার একটা জ্ঞান আছে যে এটা একটা রং, দুধ হচ্ছে একটা পানীয়। তো এই হিসাবে আমার একটা জ্ঞান আছে, তো তার ভিত্তিতে আমি একটা বাক্য গঠন করতে পারছি যে দুধের রং সাদা। বুঝতে পারলে? তো এই যে ধারণা প্রকাশিত হচ্ছে, তার মানে ধারণা প্রকাশিত হচ্ছে বাক্যে এবং জ্ঞান প্রকাশিত হচ্ছে আমাদের শব্দে। ধারণা বলতে বেসিক্যালি আমাদের অভিধানিক অর্থ, যেটাকে আমরা অভিধা শক্তি বলে থাকি, যে একটা বিষয় সম্পর্কে আমার ধারণা আছে। ঠিক আছে, যে শিশু এই রকম। ঠিক আছে, শিশু মানে যারা সদ্য জন্মগ্রহণ করে। দুধ মানে যেটা আমরা মূলত পানীয় আমরা পান করে থাকি, যেটা কিনা আমাদের শরীরের একটা পুষ্টি মেটায়। ঠিক, তো এই জায়গাতে তোমার এই যে ধারণাটা আছে, এটা হচ্ছে তোমার অভিধানিকগত অর্থ। ঠিক, এবার ধারণা আসে ইন্দ্রিয়ানুভাবে থেকে। যেমন আমরা ইন্দ্রিয় দিয়ে, আমাদের পঞ্চেন্দ্রিয় দিয়ে আমরা সমস্ত কিছুকে দেখে থাকি অর্থাৎ বুঝে থাকি। তো সেই জায়গাতে আমি ইন্দ্রিয় দিয়ে সেটাকে বুঝেছি, এবং শুধু ইন্দ্রিয় দিয়ে বুঝেও নয়, আবার বুদ্ধি দিয়ে বিচার শক্তি বা প্রজ্ঞাকে আমি সেটাকে কাজে লাগিয়েছি, এবং তারপরে তো আমি একটা সিদ্ধান্তে পৌঁছেছি। তো এই জায়গাটা এখানে বলছি আমরা অভিধা শক্তি। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে, যেটা দেয়ও, অভিধা শক্তি দিয়ে তোমাকে হয়তোবা নিচে কিছু অপশন দিয়ে দিল যে অভিধা শক্তির ভিত্তিতে নিচের অপশনগুলোর মধ্যে কোনটা সঠিক হচ্ছে, তাহলে আমরা সিদ্ধান্তে উপনীত হতে পারবো যে অভিধা শক্তি হচ্ছে শব্দের অভিধানগত অর্থ। ঠিক আছে, অভিধা শক্তি কি? শব্দের অভিধানগত অর্থ, যেটা কিনা অবশ্যই ধারণা এবং জ্ঞানের প্রয়োজনে হয়ে থাকে, এবং ধারণা হলো জ্ঞানের প্রয়োজনীয় শর্ত, যেটা না হলে ধারণা জন্মাতে পারে না। ঠিক আছে, ধরে নাও যে জ্ঞান না হলে, বা আমরা ধারণা যদি না থাকে, তাহলে প্রপার একটা আমার জ্ঞান আসবে না। এবার সেই প্রয়োজনীয় জ্ঞান বা ধারণা, এই যে ধারণাটা হচ্ছে আমাদের একটা অভিধানিক অর্থকে বোঝাচ্ছে, যে একটা বিষয়ের অভিধানিক অর্থ কি। জাস্ট সিম্পলি মনে রাখবো, অভিধা শক্তি হচ্ছে আমাদের যে একটা ধারণা জন্মায়, ওইটার অর্থগত দিকটাকে যখন আমরা ধারণার মাধ্যমে ধরার চেষ্টা করি, সেটাই হচ্ছে আমাদের অভিধা শক্তি বা আনন্দবর্ধন, সেটাকেই অভিধা শক্তির সাথে তুলনা করেছে। ওকে, এরপরে লক্ষণা শক্তি। লক্ষণা শক্তি কি? লক্ষণা শক্তি বলতে বোঝাচ্ছে বাক্যের লক্ষণ দেখে যে শব্দের অর্থকে আমরা বের করছি।
আবার ক্লিয়ার করছি। তাহলে অভিধা শক্তি আমরা পড়লাম, বাক্যের ধারণা দেখে আমরা যে ধরনের একটা অর্থকে প্রকাশ করলাম, ঠিক আছে, বা শব্দের ধারণা দেখে যে ধরনের অর্থকে প্রকাশ করলাম, তো সেই জায়গাটা হয়ে যাচ্ছে আমাদের অভিধার শক্তি। লক্ষণা শক্তি হচ্ছে বাক্যের লক্ষণ দেখে যে অর্থটাকে প্রকাশিত করছি। ছোট্ট উদাহরণ দিয়ে আগে একটু বুঝে নেব লক্ষণা শক্তি, তারপরে উদাহরণ দিচ্ছি আমি। এখানে কি হয় বলছে, শব্দের যে বাচ্যার্থ, এবার নিশ্চয় আমি ক্লাসের শুরুতেই বলেছি তোমাদের যে তোমাদের দুটো টার্ম একটু মাথায় রাখতে হবে, বাচ্যার্থ, ব্যঙ্গার্থ, ঠিক আছে। শব্দের অর্থকে আমি দুভাগে ভাগ করেছিলাম, বাচ্যার্থ, ব্যঙ্গার্থ। বাচ্যার্থকে আমি বলেছিলাম অভিধানিকগত অর্থ বা অভিধানগত অর্থ, আর ব্যঙ্গার্থ ক্ষেত্রে তোমাদের আমি বলেছিলাম যে ব্যঙ্গার্থ আর কিছু নয়, সেটা হচ্ছে প্রতীয়মান অর্থ, যেটাতে আমরা পৌঁছবো। তো শব্দের যে শক্তি হচ্ছে বাচ্যার্থ বা অভিধানিক অর্থকে ছাড়িয়ে, বাচ্যার্থ বা অভিধানিক অর্থ যেটা যেটা একদম শব্দের অভিধান বা ডিকশনারিগত মিনিং, সেটাকে ছাড়িয়ে বাচ্যার্থের সাথে সম্পর্কযুক্ত অন্য অর্থকে বোঝাচ্ছে, সেটা হচ্ছে লক্ষণা শক্তি। বাচ্যার্থের সাথে কিন্তু সম্পর্কযুক্ত হতে হবে, অর্থাৎ ওই অভিধানের সাথে সম্পর্কযুক্ত হতে হবে, অভিধানিকগত অর্থের সম্পর্কযুক্ত হতে হবে। তার সাথে যখন আমরা নতুন একটা অর্থ পেয়ে যাচ্ছি, সেটাকে বলছি লক্ষণা শক্তি। সেটা আমরা কিসের ওপরে ভিত্তি করে পাচ্ছি? টোটাল বাক্যটাকে লক্ষ্য করে, জাস্ট একটা শব্দকে লক্ষ্য করে নয়, টোটাল বাক্যটাকে লক্ষ্য করে। ওকে, এবার বাক্যের লক্ষণ দেখে শব্দের অর্থ নির্দেশিত হয় বলে এর নাম লক্ষণা শক্তি। যেহেতু বাক্যের লক্ষণটা, যে বাক্যটা কি বোঝাতে চাইছে আমাদের, সেটা দেখে আমরা শব্দের অর্থটার দিকে চলে যাই, ঠিক আছে, যে তাহলে এক্স্যাক্ট অর্থটা কি, ওর জন্য এটার নাম লক্ষণাশক্তি। পরীক্ষা যদি এবার আসে লক্ষণাশক্তি কি, তাহলে আমরা বুঝতে পারবো। যদি আমাদের অপশন দিয়ে দেয় লক্ষণাশক্তি মানে অনেক ধরনের বানিয়ে বানিয়ে অপশন দিল, তাহলে আমরা বুঝতে পারবো যে বাক্যের লক্ষণ দেখে যে শব্দের অর্থটাকে আমরা ধরার চেষ্টা করি, হ্যাঁ, সেই জায়গাটা লক্ষণাশক্তি। এবার শব্দের লক্ষণাশক্তিকে বিশেষ অর্থ কখনো উজ্জ্ব থাকে, এখানে আমাদের মাথায় রাখতে হবে। এই লক্ষণাশক্তিতে যে অর্থটাকে বোঝাচ্ছে, সে অর্থটা হয়তো বা একদম ক্লিয়ারলি ওই বাক্যের মধ্যে ধরা নেই, ওটা উজ্জ্ব আছে। কিভাবে আমরা একটু পরে বুঝবো। বলছে বিশেষ শব্দ বা বিশেষ শব্দের সঙ্গে সম্পর্কযুক্ত কোনো অর্থ যখন উজ্জ্ব থাকে, এই যে বিশেষ শব্দ বা এই যে পার্টিকুলার একটা বাক্যের মধ্যে যে শব্দ উজ্জ্ব আছে, যেটাকে কিনা আমাকে লক্ষণ দেখে বাক্যটা কোন দিকে যাচ্ছে, কোন দিকটা বোঝাচ্ছে, সেটা দেখে আমাকে অনুমান করতে হয় বা অনুভব করতে হয়, সেইটাকে আমরা বলি হচ্ছে রূঢ়ি লক্ষণাশক্তি। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে রূঢ়ি লক্ষণাশক্তি কি, তো এটাতে একটু ক্লিয়ার করে দিই তোমাদের। রূঢ়ি লক্ষণাশক্তি বলতে বোঝায় যেই সবার কাছে যে শব্দ পরিচিত, মানে লোকপ্রসিদ্ধ আর কি, ঠিক আছে, সবার কাছে যে শব্দ পরিচিত। যেমন আমি বলছি ওরা খেলাধুলো করছে, এবার তোমার মাথায় সাধারণতভাবে একটা ধারণা আসবেই, তাহলে বাচ্চারাই হবে, বাচ্চারাই খেলাধুলো করছে, একজন বৃদ্ধ নিশ্চয়ই বাচ্চাদের মতো করে খেলবে না, তাই না? আমাদের সমাজ যেটা প্রচলিত বা সমাজে বা লোকপ্রচলিত যে আমাদের ধারণাগুলো আছে, সেটাকে বলি আমরা রূঢ়ি লক্ষণাশক্তি। দেখো আমি কিন্তু আস্তে আস্তে ডেপথে ঢুকছি, শুরু থেকে যদি ক্লাস না করে থাকো তাহলে কিন্তু ডেপথে ঢুকতে পারবে না, ঠিক আছে? মন দিয়ে শোনো, মন দিয়ে একদম একটা বাক্যকেও এরোতে দেবে না, ঠিক আছে? তাহলে দেখবে একদম ক্লিয়ার ধারণা হয়ে যাবে। তাহলে আমি আবার রিভাইজ করে দিচ্ছি। তাহলে লক্ষণাশক্তি আমি কি বললাম? লক্ষণাশক্তি হচ্ছে যে টোটাল বাক্য দেখে আমি যে অর্থটার দিকে যাচ্ছি, যে অর্থটাকে আমাকে লক্ষণ দিচ্ছে, সেটা হচ্ছে লক্ষণাশক্তি হলো। এবার এই লক্ষণাশক্তির ভিত্তিতে এটা এমন হতে পারে যে অনেক কিছু এখানে উজ্জ্ব থাকতে পারে, যেটা বোঝাতে চাইছে সেটা উজ্জ্ব থাকবে, ক্লিয়ারলি বাক্যের মধ্যে মেনশন করা নেই, আমাকে অনুভব করতে হবে ওটাকে। এবার সেটা যদি লোকপ্রসিদ্ধ থাকে, যেটা কিনা আমাদের তথাকথিত যে প্রসিদ্ধ ধারণা থাকে, যে আমি যদি বলি যে ওখানে তারা খেলাধুলা করছে, এখানে তারা বলতে তোমার আমি ক্লিয়ারলি বলিনি কারা, এবার তুমি লোকপ্রসিদ্ধ ধারণা বা আমাদের যেটা ছোটবেলা থেকে একটা ধারণা চলে আসে যে কারা খেলাধুলো করে, বাচ্চারা করে, তো এখানে আমি তারা অর্থে বাচ্চাদের বুঝলাম। তো এই জায়গাটাকে বলি আমরা রূঢ়ি লক্ষণাশক্তি। পরীক্ষা যদি প্রশ্ন আসে রূঢ়ি লক্ষণাশক্তি কি, তাহলে আমাদের লোকপ্রসিদ্ধ যে ধারণাগুলো, ওটাকে আমরা রূঢ়ি লক্ষণাশক্তি বলে থাকি। ওকে, উদাহরণ দিচ্ছি। 1947 সালে 15ই আগস্ট ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে। দেখো 1947 সালে 15ই আগস্ট ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে। এবার এখানে ক্লিয়ারলি কিন্তু দেখো, তোমরা যদি একটুখানি লক্ষ্য করো, এই বাক্যের মধ্যে যে ভারতবর্ষ মানে নামক কোনো বস্তু স্বাধীন হলো কি? এখানে বলা হচ্ছে 1947 সালে 15ই আগস্ট ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে। ভালোভাবে পড়ো, 1947 সালে 15ই আগস্ট ভারতবর্ষ স্বাধীনতা লাভ করছে। তাহলে এই ভারতবর্ষ নামক বস্তু, এটা স্বাধীনতার কথা বলা হচ্ছে কি? নিশ্চয়ই নয়। তাহলে কি স্বাধীনতার কথা বলা হচ্ছে? ভারতবর্ষের মানুষের স্বাধীনতার কথা বলা আছে, কিন্তু এটা উজ্জ্ব আছে, এটা বলা হয়নি, কিন্তু আমরা
বুঝে নিচ্ছি, কারণ আমাদের লক্ষ্য প্রসিদ্ধ বা আমরা আগের থেকে আমাদের একটা ধারণা বা কনসেপ্ট আমাদের আছে যে এখানে স্বাভাবিক ব্যাপার 1947 সালে ভারত বলতে ভারতের মানুষদের কথা বলা হচ্ছে। কিন্তু ওই বাক্যটার মধ্যে দেখো কোট আনকোট ওই বাক্যটার মধ্যে কিন্তু উল্লেখ করা নেই মানুষ শব্দটি, লক্ষ্য করো এটা উজ্জ্ব আছে। আমি কি করলাম, বাক্যের লক্ষণটাকে দেখলাম, যেটা আমি ওই যে আগে বাচ্চার উদাহরণটাও দিলাম সেমভাবে, আমি বাক্যের লক্ষণটাকে দেখলাম এবং তারপরে বুঝলাম ও আচ্ছা আচ্ছা এটা ভারতবর্ষের মানুষের কথাই বলা হচ্ছে। তো এই জায়গাগুলোকে বলা হচ্ছে লক্ষণাশক্তি, যখন আমাদের বাক্যের লক্ষণ দেখে শব্দের অর্থটাকে বুঝতে হয়। ঠিক, তাহলে মানুষ এখানে উজ্জ্ব আছে, তাহলে এইভাবে পেলাম। আর এই মানুষ শব্দটি আমি কিভাবে খুঁজে পেলাম, এটা আমার জ্ঞান, আমার স্বাভাবিক আমার জ্ঞান থাকতে হবে, আমার নিশ্চয়ই আমার জানতে হবে যে 1947 সালে 15ই আগস্টে কী ঘটেছিল, স্বাধীনতা কী এটাও আমাকে জানতে হবে, জ্ঞান থাকতে হবে আমার। তারপর আমার অনুভূতি দিয়ে আমি তারপরে সেটার একটা সিদ্ধান্তে আসলাম যে ও আচ্ছা এখানে মানুষের কথা বলা হচ্ছে। ক্লিয়ার? এটা হচ্ছে লক্ষণাশক্তি গেল। নেক্সট, লক্ষণাশক্তির আরেকটা অংশ আমরা দেখতে পারি যেটাকে বলা হয় শব্দের প্রয়োজন লক্ষণাশক্তি। ঠিক আছে, শব্দের প্রয়োজনে যে লক্ষণাশক্তি ব্যবহার করছি সেটাকেও বলা হয়ে থাকে। তো এটা মূলত অভিনবগুপ্ত এই ক্ষেত্রে মূলত সাজেস্ট করেছেন যে কাব্যের ক্ষেত্রে যেটা আমি তোমাদের পড়ালাম যে রূঢ়ি লক্ষণাশক্তি, যেটা রূঢ়ি লক্ষণাশক্তি বলতে আমি কি বোঝালাম তোমাদের, যেহেতু মাইক্রোফোন অফ করে রেখেছি তো স্বাভাবিক হয়তো বা উত্তর দিতে পারবে না, তো আমি আরেকবার রিভাইজ করে দিচ্ছি যে রূঢ়ি লক্ষণাশক্তি বলতে আমাদের লোকপ্রসিদ্ধ বা আমাদের ব্যক্তিদের বা আমাদের সমাজে মানুষদের যে একটা ধারণা আগাগোড়াই চলে আসছে, যে একটা আমরা যখনই একটা কিছু বলি সাথে সাথে আমার ব্রেনের মধ্যে যে একটা মস্তিষ্ক প্রসূত আমাকে বলে দেয়, যে ধারণা দিয়ে দেয় যে এটাই, তো সেটা হচ্ছে রূঢ়ি লক্ষণাশক্তি, যেটা লোকপ্রসিদ্ধ বা সব মানুষদের ক্ষেত্রে সবার কাছে যে শব্দ প্রচলিত আছে, যে কাউকে বলে সে বলতে পারবে, হলো এটাকে বলছি আমরা রূঢ়ি লক্ষণাশক্তি। এবার কাব্যের ক্ষেত্রে ভালোভাবে বুঝবে শব্দের প্রয়োজন লক্ষণাশক্তি তাহলে কি হচ্ছে। কাব্যের ক্ষেত্রে শব্দের এই রূঢ়ি লক্ষণাশক্তি অপেক্ষা শব্দের প্রয়োজন লক্ষণাশক্তি অনেক বেশি। এবার প্রয়োজন লক্ষণাশক্তি কি তোমাদের মনে প্রশ্ন আসবে, স্যার আপনি প্রয়োজন লক্ষণাশক্তি বলতে কোন প্রয়োজনকে বোঝাচ্ছেন আপনি? তো উত্তর আসবে অভিনবগুপ্ত যেটা জানিয়েছেন সেটা হচ্ছে কাব্যের গোপন সৌন্দর্য লাভের যে ইচ্ছে, কাব্যের গোপন সৌন্দর্য লাভের যে প্রয়োজন, সেই ইচ্ছের প্রয়োজনই প্রয়োজন লক্ষণে আসে। এবার একটু গুলিয়ে গেল না মাথায় যে স্যার এটা আবার কি, যে আপনি বললেন যে আমাদের লোকপ্রসিদ্ধ ওটাতে তো আমরা বেশি বুঝতে পারবো, ওটাতে তো আমাদের ধারণা বেশি ক্লিয়ার হবে। তো এবার অভিনবগুপ্ত আবার বলছেন যে কাব্যের গোপন সৌন্দর্য লাভের যে ইচ্ছে, এটা একটু ক্লিয়ার করুন। তাহলে এটা ক্লিয়ারলি তোমরা বুঝতে পারবে এই উদাহরণ থেকে। যেমন ধরে না একটা উদাহরণ আমি দিলাম, রামবাবু দেনায় ডুবে আছেন, রামবাবু দেনায় ডুবে আছেন। ওকে, এই যে রামবাবু দেনায় ডুবে আছেন, এই যে শব্দটা ব্যবহার করা আছে বা সরি বাক্যটা ব্যবহার করা আছে যে রামবাবু দেনায় ডুবে আছেন, এই বাক্যটার মধ্যে একটু লক্ষ্য করো তো, এই যে ডুবে যাচ্ছেন, যাচ্ছেন লেখা আছে, এই যে ডুবে যাচ্ছেন দেনায়, এবার দেখো তো দেনা বলতে কি, অনেক ঋণ করেছেন তিনি হয়তোবা, তো তার প্রেক্ষিতে এতখানি ঋণ তিনি করেছেন, তো এতখানি ঋণ করার জন্য হয়তোবা আস্তে 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 তার ঋণের পরিমাণ এতটাই বেড়ে গেছে যে তিনি আর সামলাতে পারছেন না, বিশেষত এই জায়গাটাকেই বোঝাচ্ছে হয়তোবা। এবার এখানে ডুবে যাচ্ছেন শব্দটা, ওখানে তো জল নয়, ঋণ তো আর জল নয় যে ওখানে আস্তে আস্তে জলের মধ্যে ডুবে যাবে। এবার ডুবে যাবের জায়গাটায় যদি আমরা এটা ব্যবহার করতাম যে দুঃখে জীবন কাটাচ্ছেন, ঠিক আছে, আমরা যদি এটা ব্যবহার করতাম যে রামবাবু দেনায় দুঃখে জীবন কাটাচ্ছেন, তাহলে শুনতে আরও ভালো হতো, অর্থের সঙ্গতি হতো এবং সবথেকে বড় কথা অর্থটা আরও বেশি বিস্তৃত হতো। এইটাকে অভিনবগুপ্ত বলছেন যে এইটাই হচ্ছে শব্দের প্রয়োজনের লক্ষণাশক্তি, যেখানে প্রয়োজন হচ্ছে যে ওই জায়গাটাতে যে পার্টিকুলার শব্দ ব্যবহার করা আছে ওটার বদলে যদি অন্য কোনো শব্দ ব্যবহার করে ওই বাক্যটাকে একটা সাফল্যমণ্ডিত একটা ভালো বাক্য হিসাবে তুলে ধরা যায়, তার একটা বিস্তৃতি লাভ করানো যায়, তাহলে ওইটাকেই আমরা বলবো শব্দের প্রয়োজন লক্ষণাশক্তি। এই যে জায়গাটা এটা অভিনবগুপ্ত বলছেন এটাই হচ্ছে গোপন সৌন্দর্য। ঠিক আছে, এটা যদি আমরা সাকসেসফুলি করতে পারি সেই বাক্যটাকে আরও অনেক সুন্দর হয়ে সেটা সামনে আসবে। ক্লিয়ার? এরপরে আরেকটা লক্ষণাশক্তির আছে যেখানে কিনা দুটো লক্ষণাশক্তি একই সঙ্গে থাকে। তো বলছে দুই লক্ষণা একই সঙ্গে যেখানে থাকে, তো এটা কি দুই লক্ষণা একই সঙ্গে শব্দের রূঢ়ি লক্ষণাশক্তি এবং শব্দের প্রয়োজন লক্ষণাশক্তি। ভালোভাবে বুঝবে, আমরা দুই প্রকার লক্ষণাশক্তি পড়লাম, একটা রূঢ়ি লক্ষণাশক্তি আর একটা প্রয়োজন লক্ষণাশক্তি। তো শব্দের রূঢ়ি লক্ষণাশক্তি এবং প্রয়োজন লক্ষণাশক্তি যখন একই কবিতার চরণে ধরে না একই সঙ্গে ব্যবহার হচ্ছে তখন ওটাকে বলি আমরা দুই লক্ষণা একই সঙ্গে।
ওকে, এবার এটাতে সাধারণত কী হয়, যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি যে আমার স্বদেশ রক্ত বমি করছে, আমার স্বদেশ রক্ত বমি করছে। এটা স্বাভাবিক, বুঝতেই পারছো আমি স্বদেশ থেকে নিয়েছি, বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের যে কবিতাটি আছে। তো এখানে এই যে একটু ভালোভাবে লক্ষ্য করো, আমার স্বদেশ রক্ত বমি করছে। ওকে, এবার এই যে স্বদেশের রক্ত বমি করা বা এই যে স্বদেশ রক্ত বমি করছে বাক্যে, স্বদেশ বলতে স্বদেশের মানুষের কথা বলা হচ্ছে। ঠিক আছে, তাহলে এই মানুষ কথাটি আমরা এটা রূঢ়ি লক্ষণাশক্তির ভিত্তিতে পেলাম, কারণ আমরা বুঝেছি যেটা আমাদের লোকপ্রসিদ্ধ, যেটা কিনা আমাদের মস্তিষ্ক প্রসূত ধারণা, তার ভিত্তিতে আমাদের রূঢ়ি লক্ষণাশক্তি হয়ে থাকে, যেটা কিনা সব মানুষের ক্ষেত্রে প্রচলিত। তাহলে স্বদেশ বলতে এখানে মানুষের কথা বলা হচ্ছে, যে মানুষ কথাটি এখানে লুপ্ত আছে, সেই অর্থে শব্দের রূঢ়ি লক্ষণাশক্তি এখানে রয়েছে। কিন্তু আদার হ্যান্ড যদি আমরা অন্যদিকে দেখি, রক্ত বমি এইটাকে যদি নেই, এটাকে যদি নেই, তাহলে এটাতে মূলত কিন্তু অর্থ পরিষ্কার পাওয়া যাচ্ছে না, যে রক্ত বমি আবার কি, স্বদেশ আবার রক্ত বমি করে নাকি। তো তার মানে এখানে যদি আমরা এই রক্তবমির জায়গায়, এই রক্তবমিটাতে যদি আমরা সাধারণ মানুষের নির্যাতনের চিত্র স্বাভাবিক ফুটে তুলছে, তাহলে এই যে রক্তবমির শব্দটার ক্ষেত্রে যদি আমরা সাধারণ মানুষের নির্যাতন বলে কিছু একটা সেটা বোঝার চেষ্টা করি, তাহলে সেই ক্ষেত্রে সেই অর্থটাকে আমরা বেশি ভালোভাবে বুঝতে পারি। ঠিক, এই যে সাধারণ মানুষের নির্যাতনের চিত্ত, এই রক্তভূমির জায়গায় যদি এর অল্টারনেট কিছু আমরা বসানোর চেষ্টা করি, তাহলে সেই ক্ষেত্রে ওটা কী হয়ে যাচ্ছে, শব্দের প্রয়োজন লক্ষণাশক্তি। তো এই জায়গাটাকেই বলা হচ্ছে দুই লক্ষণা, অর্থাৎ রূঢ়ি লক্ষণাশক্তি এবং শব্দের প্রয়োজন লক্ষণাশক্তি অনেক সময় আমরা একই সাথে থাকে। এটা আমাদের অনেক ক্ষেত্রে পরীক্ষাতে কিন্তু জাস্ট একটা সেন্টেন্স দিয়ে দেবে, তার ভিত্তিতে তোমাকে ধরতে বলতে পারে, হতে ঠিক আছে, এভাবে হতে পারে। তো এটা একটু আমাদের ক্লিয়ারলি মাথায় রাখতে হবে। তাহলে আমরা কি পড়লাম, আমরা অভিধায় শক্তি পড়ে নিলাম, আমরা লক্ষণাশক্তি পড়ে নিলাম। এবার আমরা জানি তাৎপর্য শক্তি, আর একটি থাকবে ব্যঞ্জনা শক্তি। এবার আসি আমরা তাৎপর্য শক্তিতে। এবার তাৎপর্য শক্তিতে আমরা এইটুকু বুঝেছিলাম যে তাৎপর্য শক্তি হচ্ছে সম্পূর্ণ বাক্যগত অর্থ। তাৎপর্য শক্তি বলতে বোঝাচ্ছিল সম্পূর্ণ একটা বাক্যগত অর্থ। ওকে, এবার এই সম্পূর্ণ বাক্যগত অর্থটা কি, যেমন আমি একটা যদি ছোট্ট উদাহরণ দিই, বেসিক্যালি ধরে নিচ্ছি যে কোনো একটা বাক্য বলা হয়েছে, এবার ওই বাক্যকে কেন্দ্র করে, ঠিক আছে, বা ওই বাক্যকে কেন্দ্র করে আমার মনে হচ্ছে যে ওইখানে আমার একটা কিছু ভাব বা আমার কিছু অনুভব, এই ধরনের কিছু প্রকাশ ঘটাচ্ছে। ঠিক আছে, এই যে প্রকাশ ঘটাচ্ছে, এই জায়গাটাকে বলি আমরা শব্দের তাৎপর্য শক্তি। যে কতগুলো শব্দ, ভালোভাবে যদি তোমরা একটুখানি বোঝো, যদি আমি একদম আরও খণ্ডন করে বোঝাই, দেখবে একটা বাক্য কিভাবে হয়, অনেকগুলো শব্দ মিলিত রূপে একটা বাক্য হয় না। যেমন আমি বললাম যে আমার ধরে নাও যে জয় গোস্বামী পড়তে খুব ভালো লাগে, ঠিক আছে, সাপোজ জয় গোস্বামীর কবিতা পড়তে আমার খুব ভালো লাগে, তাহলে জয় গোস্বামী কবিতা পড়তে ভালো লাগে, তো এই ধরনের অনেকগুলো শব্দ মিলিত রূপে একটা বাক্য তৈরি হয়েছে। ক্লিয়ার? এবার এই যে অনেকগুলো শব্দের মিলিত রূপে এই যে শব্দগুলো কোনটার পাশে কোনটা বসবে, কিভাবে বসবে, তার প্রেক্ষিতে কী ধরনের অর্থ বেরোবে, তো এই সমস্ত কিছু হচ্ছে আমাদের তাৎপর্য শক্তি হিসেবে বলা হচ্ছে, যেটাকে সুরেন্দ্রনাথ দাশগুপ্ত কাব্য বিচার গ্রন্থে যেটাকে বাক্য শক্তিও বলেছেন। অর্থাৎ বাক্যের মধ্যে থাকা প্রত্যক্ষ সম্পর্ক, যে প্রত্যেকটি শব্দ একটার সাথে একটা কিভাবে যুক্ত হচ্ছে, শব্দ দল অর্থপূর্ণভাবে যুক্ত হচ্ছে। তো এই যে মিলিত একটা যে শব্দ প্রত্যক্ষভাবে থাকছে, তো এইটাকেই মূলত বলা হচ্ছে যে বাক্য শক্তি। ঠিক আছে, তাহলে আমরা আরেকভাবে বলতে পারি যে কতগুলো শব্দ মিলে যখন একটা, যেটা আমি তোমাদের বোঝালাম যে আমার জয় গোস্বামীর কবিতা পড়তে ভালো লাগে, জয় গোস্বামী কবিতা পড়তে ভালো লাগে, এই যে সমস্ত শব্দ সমষ্টির গঠিত রূপ হচ্ছে আমাদের বাক্য, এবং এই বাক্যের মধ্যে আমি উদ্দেশ্য পাচ্ছি, বিধেয় পাচ্ছি, কর্তা পাচ্ছি, ক্রিয়া পাচ্ছি, কর্ম পাচ্ছি, সমস্ত কিছু পেয়ে যাচ্ছি। ওকে, তো এই সমস্ত শব্দটা বাক্যটাকে মিলে যে অর্থটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের তাৎপর্য শক্তি। এবার বিশ্বনাথ মূলত সাহিত্য দর্পণে এই তাৎপর্য শক্তিটার ক্ষেত্রে কতগুলো মাত্রাকে যোগ করেন। কি বলেন, যে তাৎপর্য শক্তিটার ক্ষেত্রে আমরা যোগ্যতাকে দেখব, আমরা তার আকাঙ্ক্ষাকে দেখব, আর আমরা তার আসক্তি বা নৈকট্যটাকে দেখব। এবার যোগ্যতা কি, শব্দের যেটা সঙ্গত অর্থবোধ, যেটা কিনা সঠিকভাবে শব্দটা গঠন হচ্ছে কিনা বা অর্থটা গঠন হচ্ছে কিনা সেটা। আকাঙ্ক্ষা কি, আমার একটা জানার ইচ্ছে, প্রত্যেকটাকে আমি ডিটেলসে পড়াবো, জাস্ট একটু তোমাদের বেসিকটাকে সেট করে নিচ্ছি যে কোথা থেকে আসলো এগুলো। যে আকাঙ্ক্ষা কি, আমার জানার একটা ইচ্ছে, আর আসক্তি আর নৈকট্য কি, যেখানে কিনা পদগুলো কোনখানে কোন জায়গাতে যথাযথভাবে বসালে শব্দ একটা ভালোভাবে তৈরি হবে।
এবার ওভারঅল এটা একটু বুঝলাম আমরা, তাহলে তাৎপর্য শক্তির অংশ হিসাবে, মাত্রা হিসাবে আমরা তিনটে পেলাম, যোগ্যতা, আকাঙ্ক্ষা আর আসক্তি বা নৈকট্য। এবার আমরা প্রত্যেকটাকে একটা একটা করে ধরার চেষ্টা করি। প্রথমে আমরা আসি যোগ্যতা। যোগ্যতা বলতে আমরা কি বুঝি? শব্দের সঙ্গত অর্থবোধ, ঠিক আছে। এবার সঙ্গত অর্থবোধ কি? তোমরা বলবে স্যার এটা একটু কেমন কেমন লাগছে, সঙ্গত অর্থবোধ আবার কি? তো এখানে একটু যদি বোঝো যে বাক্যের অর্থ সঙ্গতিযুক্ত এমন সব পদ ব্যবহার করতে হবে এবং সেই সব পদ এমনভাবে প্রয়োগ করতে হবে যাতে তথ্য সম্পূর্ণ যুক্তি নির্ভর হয়। অর্থাৎ আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। ধরে নাও আমি বললাম যে বাচ্চারা খেলাধুলো করছে, ঠিক আছে। এবার তুমি দেখবে হ্যাঁ বাচ্চাটা তো খেলাধুলো করেই, কারণ বাচ্চাদের ধরে নাও যে কোনো প্রকার মানে ওই খেলাধুলার বাইরে কোনো এক্সট্রা টেনশন থাকে না, তারা যখন ইচ্ছে তখনই শুধু খেলতেই এগুলো তাদের ভালো লাগে। তোমার একটু যুক্তি দিয়ে, তথ্য দিয়ে তোমার মনে হবে না ঠিকই তো আছে, বাক্যটাতে কোনো প্রবলেম নেই তো, ঠিক। এবার যদি আমি বলি বাচ্চাটি আকাশে উড়ে উড়ে বেরোচ্ছে, ঠিক আছে, আমি বললাম যে বাচ্চাটি আকাশে উড়ে উড়ে বেরোচ্ছে। এবার তোমার কিন্তু যুক্তিতেও একটুখানি তোমার একটু কিন্তু বাধা পড়বে যে স্যার বাচ্চা কোনোদিন আবার আকাশে উড়ে বেরোয় নাকি, এটা আবার কী ধরনের আপনি বাক্য বললেন, তাই না? তো এইটা হয়ে যাচ্ছে যে আমি এখানে তার মানে বাক্যের এই যে আমি যে শব্দগুলো ব্যবহার করলাম তার যোগ্যতাটা নেই যে ওটাকে সঠিকভাবে একটা অর্থসঙ্গত বাক্য হিসাবে সামনে আমার কাছে নিয়ে আসবে। কারণ উড়ে বেড়াচ্ছে এটা তো কোনো মানে হলো না। যেমন এখানে যেমন ছেলেরা মাঠে খেলা করছে, ঠিক আছে, কিন্তু যদি বলি আকাশে মানুষ ঘুরে বেড়াচ্ছে, তাহলে এখানে এটা সাধারণ বাক্য মানে সাধারণভাবে বাক্য হবে না, কারণ এখানে যুক্তি আর তথ্যের অভাব আছে। কারণ আমরা যদি আমাকে বলতো যে মানুষটি হেলিকপ্টারে উঠে উড়ে যাচ্ছে তাহলে ঠিক ছিল, কিন্তু যদি বলে যে মানুষ আকাশে মানুষ উড়ে বেরোচ্ছে, পাখি যেভাবে উড়ে বেড়ায়, তাহলে সব এখানে কোনো যুক্তি নেই। তারপরে তথ্য যেটা বলা হচ্ছে সেটাও ফলস। তো এই ক্ষেত্রে শব্দের যে যোগ্যতাগত অর্থ সেটা কিন্তু এখানে প্রকাশিত হলো না। কারণ কি এখানে সঙ্গত অর্থবোধের মধ্যে প্রবলেম হলো, যে অর্থগুলো হওয়া উচিত ছিল সেটা না হয়ে আমরা একটা আকাশ কুসুম একটা কিছু অর্থ দেখতে পাচ্ছি। তো এই জায়গাটাকে বলা হচ্ছে যোগ্যতা। ক্লিয়ার? তাহলে পরীক্ষা যদি তোমাকে প্রশ্ন করে তাহলে যোগ্যতা নির্ভর কি হবে, যোগ্যতা বলতে কি বোঝাবে, তখন তোমাকে মাথায় রাখতে হবে যে বাক্যটা তোমাকে পরীক্ষা হলে দিয়েছে বা ওমেআর শিটে বা যেখানেই বা স্ক্রিনে, কম্পিউটার স্ক্রিনে যে বাক্যটা দিয়েছে তোমাকে দেখতে হবে ওই বাক্যটার যোগ্যতা আছে কি না, যুক্তি এবং তথ্যের দ্বারা তোমাকে ওটাকে দেখতে হবে যে এটা সাধারণভাবে অ্যাপ্লিকেবল কিনা, এটা সাধারণ বাক্য কিনা। যদি সাধারণ বাক্য হয় তাহলে তো অবশ্যই যোগ্যতাতে সে পাস, আর যদি সে সাধারণ বাক্য না হয় তাহলে যোগ্যতাতে দিক থেকে সে ফেল। ওকে, এরপরে আকাঙ্ক্ষা কি? জানার ইচ্ছে, যে আরও কিছু জানার ইচ্ছে, ঠিক আছে। যেমন শোনার বা জানার ইচ্ছে থেকেই আকাঙ্ক্ষা শক্তির মূলত সৃষ্টি হয়। যেমন এটাকে আমরা মাথা রাখবো, এটাকে প্রসাদ গুণ বলছি। যারা পরবর্তীকালে ফার্দার ক্লাসে যুক্ত থাকবে আমরা প্রসাদ গুণটাকে মূলত অলঙ্কারে একটুখানি বোঝার চেষ্টা করব। যাই হোক, এটা এখানে জাস্ট মাথা রাখবো, প্রসাদ গুণ এটাকে বলা হয়েছে। তো শোনার বা জানার ইচ্ছে থেকে আকাঙ্ক্ষার সৃষ্টি হচ্ছে। তো এই শোনার বা জানার ইচ্ছেটা কি? দেখো, বাক্যের অর্থটা জানার জন্য আমাকে কি করতে হচ্ছে, একটি পদের পর অন্য পদ শোনার একটা হচ্ছে যে আমি একটা পড়ালাম তারপরে আরেকটা যেন পড়াই, এইটা তোমার একটু ইচ্ছা হচ্ছে যে স্যার এরপরে একটুকু এটাও পড়ান, ঠিক আছে। ধরে নিই যে আমি এই যে ভাগগুলোতে আসলাম, এই যে মাত্রাতে আসলাম, আমি এখানে আকাঙ্ক্ষাতে এসেই বললাম যে আজকে ক্লাসটা এখানেই আমি শেষ করছি। এবার তোমাদের বললো স্যার আকাঙ্ক্ষা পড়ালেন, ব্যঞ্জনাটা মূলত যদি আরেকটু ব্যঞ্জনা পর্যন্ত যদি পড়াতেন তাহলে সেক্ষেত্রে সুবিধা হতো, তাহলে পুরোটা আমার ক্লিয়ার হয়ে যেত। এই যে তোমার যে একটা শোনার ইচ্ছে বা এই যে তোমার একটা জানার ইচ্ছে থাকলো, এইটাকেই বলছি মূলত বলা হচ্ছে আকাঙ্ক্ষা। ওকে, তো এটা কিভাবে হচ্ছে, যেমন এখানে একটা অনেক বড় লাইন দেওয়া আছে, যেমন হেমন্তের রাতের স্বপ্নের মধ্যে কথাগুলো ফুলগুলি, ধরুন এটা একটা কবিতার লাইন, ঠিক আছে। এবার এটার মধ্য থেকে যদি আমি কয়েকটা অংশ শুধু নিয়ে খাপছাড়াভাবে রেখে দিই, হেমন্তের রাতের স্বপ্নের মধ্যে কথাগুলো কি করছিল, কোনো উত্তর নেই। ফুলগুলির মতো টুপটাপ করে ঝরে ঝরে পড়ে কি হলো, কোনো উত্তর নেই। তারপরে আর মৃদু একটা উত্তাপের মধ্যে কি হলো, কোনো উত্তর নেই। মনীষার শরীর কি হলো, কোনো উত্তর নেই। সরে যেতে না যেতে ঘন্টা বেজে উঠলো, তারপরে কি করলাম, কোনো উত্তর নেই। এই যে দেখো, কোনো উত্তর নেই যেগুলোতে, সেগুলো আমার জানার একটা ইচ্ছা আছে যে এটা পুরো বাক্যটা একটু ক্লিয়ার হোক আমার কাছে। হ্যাঁ, যে কি হলো, মৃদু একটা উত্তাপের মধ্যে গিয়ে সে জ্বলে পুড়ে মরে গেল, নাকি সে বেঁচে ফিরে আসলো, নাকি সে অন্য কিছু করলো, কিছু তো একটা আছে, সেটা আমাকে পুরো বলা হোক।
কিন্তু তোমাকে বলা হলো না বা ওইটুকুতেই রেখে দেওয়া হলো, তো এটাকে বলা হচ্ছে আকাঙ্ক্ষা, যে তোমার আরও কিছু জানার ইচ্ছে, তোমার আরও কিছু ফার্দার জানার ইচ্ছে, এইটাকে বলা হচ্ছে আকাঙ্ক্ষা। বেশ, এবার একটুখানি বুঝবো। যেমন ছোট্ট একটা উদাহরণ দিই, যেমন রবীন্দ্রনাথের বর্ষাযাপন কবিতা ছোট গল্পের সম্পর্কে একটু বলা হয়েছে যে শেষ হয়েও হইল না শেষ, তাই না? মানে ছোট গল্পকে এমনভাবে ছাড়া হবে যেন সেটার থেকে আরও যেন তোমার মনে হবে আরও কিছু যদি এখান থেকে পেতাম। তো তোমার একটা আকাঙ্ক্ষা কিন্তু সেখানে কিন্তু একটা জাগ্রত করে দিচ্ছে, তো এই জায়গাটাকে বলা হচ্ছে আকাঙ্ক্ষা। ওকে, তো যখন আমরা দেখব কোনো একটি বাক্যে এরকম হচ্ছে অর্ধেক বলেই শেষ হয়ে গেল, তার মানে ওখানে আকাঙ্ক্ষার পরিপূর্ণতা নেই, সেই জানার ইচ্ছেটাকে ওখানে রাখা হয়েছে। তো সেই ক্ষেত্রে অনেক মূলত যারা কবি রয়েছেন তারা অনেক ক্ষেত্রে এটাকে অনেক সুন্দরভাবে ব্যবহার করেন। ওকে, বেশ, এরপরে আমরা দেখব আসক্তি বা নৈকট্য। ওকে, এবার আসক্তি বা নৈকট্য বলতে কি বুঝি আমি এখানে ডিটেলসে বোঝাচ্ছি, যে পদগুলোর যথাযথভাবে অবস্থান বা শব্দগুলোর যথাযথভাবে অবস্থান, কোনখানে কোনটাকে রাখলে ভালো হতো, অর্থাৎ বাক্যের ভিতরে যে পদগুলো আছে বা শব্দগুলো আছে যেখানে যেটাকে রাখলে বেটার হতো, ঠিক আছে, যে শব্দটা আরও ভালোভাবে বোঝা যেত, তাহলে ওটাকে বলা হচ্ছে আসক্তি বা নৈকট্য। এটাকে ইংরেজিতে প্রক্সিমিটি বলা হয়েছে, ঠিক আছে। যেখানে ধরে নাও আমি একটা উদাহরণ দিলাম যে আগুনের তাপ উষার মুখে লাগলো, ধরে নিচ্ছি উষা নামে একজন ব্যক্তি বা একজন মহিলা, ধরে নিচ্ছে, সাপোজ ধরে নাও না, ঠিক আছে, যে উষা নামে একজন মহিলা আছেন, তো আগুনের তাপ সে রান্না করছে, তো আগুনের তাপ তার মুখে লাগলো, সাপোজ ধরে নাও, এরকম একটা জাস্ট ধরে নিলাম, আমি অ্যাজিউম করলাম। ওকে, তো বাক্যটা খুব সুন্দর হচ্ছে, আগুনের তাপ উষার মুখে লাগলো, খুব সুন্দরভাবে গঠন করা হয়েছে। কিন্তু যদি আমি এভাবে বলি মুখে তাপ আগুনের লাগলো উষার, ঠিক আছে, তাহলে দেখো ঠিক কোনটাকে কোন দিকে রাখলে ভালো হতো একটু গরমিল দেখাচ্ছে, কোনো একটা অর্থ প্রকাশিত হচ্ছে না, এবং সঠিকভাবে না পড়াতে আমার শুনতেও ভালো লাগছে না, আমার কানের মধ্যে বাজছে যে মুখে তাপ আগুনের লাগলো উষার, এটা আবার কি? যদি বলতো আগুনের তাপ উষার মুখে লাগলো, তাহলে খুব সুন্দর লাগছে, হ্যাঁ আমি বুঝতে পারলাম যে আগুনের তাপটাও উষার মুখে লাগছে, সে হয়তো রান্না করছে, উষা নামে একজন মহিলা, সে তার হয়তো বা প্রচুর আগুনের তাপটা তার লাগছে, বা সে রোদে বেরিয়েছে, প্রচুর পরিমাণে আগুনের তাপটা তার মূলত রোদের তাপ একদম আগুনের মতো করে তার মুখে লাগছে, একটা সেন্স হচ্ছে এটাতে। কিন্তু মুখে তাপ আগুনে লাগলো উষার এভাবে কোনো রকমভাবে গঠন করালো না, যে শব্দ কোনখানে বা বসালে ভালো হবে ওটা না করে জাস্ট শব্দকে জাস্ট গঠন করে দিয়েই বাস বলে দেওয়া হলো যে এটা গঠন হয়ে গেছে। তো সেইটাতে দেখা যাবে যে ওখানে আসক্তি রয়েছে। এই ধরনের শব্দ যদি দেখি যে মুখে তাপ আগুনে লাগলো উষার, এখানে একটা আসক্তি মূলত রয়েছে, বা এখানে আরও কিছু দরকার রয়েছে যেখানে কিনা পদগুলো আরও যথাযথভাবে সামনে আনা যেত, ঠিক আছে। এই যে যথাযথভাবে সামনে আনা যেত, যথাযথভাবে সামনে আনার যে জায়গাগুলো থাকতো, এইটা কি আসক্তি বা নৈকট্যের ভিত্তিতে দেখানো হয়েছে। বেশ, এরপরে আমরা সর্বশেষে এসে উপস্থিত হলাম ব্যঞ্জনাশক্তি, যেখান থেকেই আমাদের প্রতীয়মান অর্থটা বেরোচ্ছে। ভালোভাবে বুঝবো। এবার নিশ্চয়ই তোমরা গুলিয়ে ফেলেছো যে স্যার এত ভাগ পড়ালেন, কোনটার পরে কোনটা আসলো। যারা আগে পড়েছো তাদের মনে থাকবে, এবার যারা প্রথম পড়ছো তাদের মনে হবে যে স্যার কোনটার পরে কোনটা আসলো, গুলিয়ে ফেললাম আমি। তো চিন্তা করো না, ক্লাসে শেষে সব গুছিয়ে দেবো, ওকে, একদম রিভাইজ করে দেবো। আর যেটা আমি তোমাদের বলেছিলাম যে ধ্বনিবাদের যতটুকু পড়াবো আমি, যে সেইটুকুর কোনো কনফিউশন আমি রাখবো না, ওকে। তো দেখো ব্যঞ্জনাশক্তি এবার আসলো, যেটাকে আমরা বলছি একটা প্রতীয়মান অর্থ। এই ব্যঞ্জনাশক্তিটাকে কি বলা হচ্ছে? একটা প্রতীয়মান অর্থ, ঠিক আছে। এবার এখানে যেটা বিষয়, এই যে প্রতীয়মান অর্থ, কিসের প্রতীয়মান অর্থ প্রশ্ন উঠবে। তো বাচ্চাত্বকে অতিক্রম করে, বাচ্চাত্ব কি বুঝিয়েছিলাম আমি? অভিধানগত অর্থ। বাচ্চাত্বকে অতিক্রম করে, ওটাকে পার করে গিয়ে পাঠকের হৃদয়ে যখন একটা গভীর ব্যঞ্জনার সংকেত দতিত হয়, একটা গভীর একটা ব্যঞ্জনা সে অনুভব করে, সে বুঝতে পারে যে আচ্ছা এই অভিধানিক অর্থের বাইরে আরও কিছু হয়তো বা কবি বোঝাতে চেয়েছেন, এই যে অর্থ শক্তি, এটারই নাম হচ্ছে ব্যঞ্জনা শক্তি। এবং এই ব্যঞ্জনা শক্তি থেকেই কিন্তু আমরা হতে দেখি পরবর্তীকালে ধ্বনি এসে থাকে। যেমন আনন্দবর্ধন যদি এখানে দেখি একটা উদাহরণ দিয়েছিলেন, হ্যাঁ, ধর্নালোকে, যে আলোকার্থী যথা দীপ শিখায়ং যত্নবান জানা তদুপাতায়া তৎবদ্ধে বাচ্যে তদাদৃত। কি বলা হয়েছে? যে আলোকার্থী, যার আলোর প্রয়োজন, সে যেমন দীপশিখার প্রতি যত্নবান। দীপশিখা বলতে আলোর প্রতি, ঠিক আছে। ধরে নিচ্ছি যে আমি একটা অন্ধকার রুমে আছি, তো স্বাভাবিক আমার তখন প্রায়োরিটি থাকবে একটা আলো জ্বালাতেই হবে আমার, নাহলে এই অন্ধকারে আমি আর থাকতে পারছি না,
তো বলেছে আলোকার্থী যথা দীপশিখাং যত্নবান জানা, আলোকার্থী যেমন দীপশিখার প্রতি যত্নবান হন, তেমনি ব্যঙ্গার্থের অনুভবের জন্য প্রয়োজন বাচ্যার্থর অনুভবের। তুমি ব্যঙ্গার্থকে ডিরেক্টলি বাচ্চাত্বকে না বুঝেই একদম পেয়ে যাবে না, তোমাকে বাচ্চাত্বকে মেনে নিয়ে বাচ্চাত্বকে দেখতে হবে আগে, তারপরে তাকে অতিক্রম করে ব্যঙ্গার্থে পৌঁছে যেতে হবে, বা তোমাকে বলতে পারি যে ব্যঞ্জনা অর্থে পৌঁছে যেতে হবে। ঠিক আছে, তাহলে এখানে দীপশিখা হচ্ছে ব্যঞ্জক, যে কিনা তোমাকে ব্যঞ্জিত করবে বা ব্যঞ্জনা করতে সহায়তা করবে। এবার ধরে নাও যে যদি আমরা কাব্যের অর্থের দিক থেকে দেখি, প্রথমে বাচ্চাত্বকে অনুভব করতে হবে আমাদের, বাচ্চাত্ব অর্থাৎ অভিধানিক অর্থকে। যেমন কোনো একটা শব্দ আমি ব্যবহার করলাম, যেমন এই উদাহরণটাই আমি নিচ্ছি, যে আলোকার্থী যথা দীপশিখা, যেমন আমি বললাম যে আলোকার্থীরা সবসময় দীপশিখার প্রতি যত্নবান হয়। ঠিক আছে, এবার ধরে নাও আগে আমাকে বুঝতে হবে যে আলোকার্থী কী, যে আলো চাইছে, দীপশিখা কী, যে মূলত আলো, যেই আলোটার কথা বলা হচ্ছে দীপশিখা, ওই আলোটার কথা বলা হচ্ছে, এবং আলোকার্থী যে আলো চাইছে। ঠিক, এবার এইটাকে যদি আমি ব্যঞ্জিত করতে চাই, তো আমি ধরে নাও সাপোজ ভাবলাম যে কোনো একজন ব্যক্তি কবি আছেন যিনি এই আলোকার্থী বলতে আমাদের স্টুডেন্টদেরকে বোঝাচ্ছে, আর আলো বলতে পড়াশুনোকে বোঝাচ্ছে, যে পড়াশুনো করলে তবেই তুমি আলোকিত হবে, অর্থাৎ কি তুমি জীবনে সাফল্য লাভ করবে। ঠিক, এই যে আমি আলোকে বেস করে আলোটার সাথে আমি পড়াশুনোকে তুলনা করলাম, আলোকার্থী অর্থাৎ আমি স্টুডেন্টের সাথে তুলনা করলাম, এটা তুলনা করার আগে আমাকে আলোকার্থী বা আলোর কেন প্রয়োজন ওই জায়গাটাকে তো বুঝতে হবে। ওই জায়গাটাকে অর্থাৎ বাচ্চাত্বকে বুঝে নিয়ে তারপর আমি ওর একটা ব্যঞ্জনাতে পৌঁছে যেতে পারি, যে আচ্ছা এখানে আলো বলতে তাহলে কবি এখানে মূলত মানে স্টাডিকে বুঝিয়েছেন, আর যেটা আমাদের বলতে পারি যে আলোকার্থী আছে সেটা বলতে স্টুডেন্টদের বুঝিয়েছেন, যে কিনা স্টাডি করতে চাইছে, যার প্রয়োজন আছে স্টাডির। এটা আমি ডিরেক্টলি তো জাস্ট অর্থকে না বুঝে ডিরেক্টলি উত্তরণ করতে পারবো না, আমি অর্থকে না বুঝেই আমি চলে গেলাম, এটা কোনোদিন হবে? আগে আমার অভিধানিক অর্থটাকে দেখতে হবে, বাচ্চাত্বটাকে দেখতে হবে যে ওখানে কি বলছে, সাধারণ আলোর সাথে দেখতে হবে, তারপরে গিয়ে আমি একটা ব্যঞ্জিত অর্থ পাবো, যে আচ্ছা তার মানে এখানে ওই অভিধানিক অর্থটা যেভাবে বোঝাচ্ছে সেটাকে ব্যঞ্জন করে এইভাবে বোঝাচ্ছে, ওই যে পড়াশোনার শিক্ষার্থীকে বোঝাচ্ছে। তো এই জায়গাটা এখানে ইম্পর্টেন্ট, যেটা আনন্দবর্ধন এখানে বলেছেন, যে আমাদের প্রথমে বাচ্চাত্বকে অনুভব করতে হবে, খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসতে পারে আনন্দবর্ধনের মতে। এই ধরে নাও এই যে শ্লোকটা মানে এই যে কোটেশনটা এটাকে তুলে দিল, তো এটা একটু আমাদের মাথায় রাখতে হবে যে আনন্দবর্ধন প্রথমে কি বলেছেন, যে প্রথমে যে বাচ্চাত্বকে আগে আমাকে ভালোভাবে অনুভব করে নিতে হবে। আমি যেমন বাচ্চাত্বটাকে বা অভিধানিক অর্থটাকে বুঝে গেলাম, এবার বাচ্চাত্বের সঙ্গে ব্যঙ্গার্থ যেহেতু অপরিহার্যভাবে সঙ্গে সম্পর্কিত, এবার তারপর আমি ব্যঙ্গার্থের দিকে মূলত যাওয়ার চেষ্টা করলাম। ঠিক আছে, তো এইভাবে যদি হয় তাহলে আমাদের সাকসেসফুলি একটা কাব্যের আমরা অর্থকে অনুভব করতে পারবো, যে কাব্যটাতে কি বোঝানো হয়েছে। এই টোটাল সিনারিওটাকেই বলা হচ্ছে ব্যঞ্জনা শক্তি। এই টোটাল সিনারিওটাকে কি বলা হচ্ছে? ব্যঞ্জনা শক্তি। এটাকেই আমরা সাজেস্ট করছি ব্যঞ্জনা শক্তি হিসেবে। ওকে, এরপরে এবার স্বাভাবিক আমরা বুঝলাম যে এই যে ব্যঞ্জনা শক্তি এটাই হচ্ছে ধ্বনি, এটাই হচ্ছে প্রতীয়মান অর্থ, যে যা বোঝাচ্ছে তার থেকে আমি অতিরিক্ত কিছু পেলাম। এবার এই ধ্বনিবাদ এখানে প্রতিষ্ঠা হলো কি, যেমন ওই যে লাবণ্য যেটা আমি উদাহরণ দিলাম, যে ঠিক আছে অলঙ্কার পড়ানো হলো মহিলাকে বা মেয়েটিকে, অলঙ্কার পড়ানো হলো, সবই ঠিক আছে, কিন্তু এই যে লাবণ্য, এই যে সৌন্দর্যতার, এটা এই অলঙ্কারের একটা অলঙ্কার শুধু অলঙ্কার থেকে আসেনি, এটা ওই মহিলা বা রমণী এবং অলঙ্কারের মিলিত রূপে একটা অতিরিক্ত কিছু একটা বস্তু। তেমনিভাবে কাব্যের ক্ষেত্রেও শুধু অভিধানিক অর্থ বা অলঙ্কার এগুলোর থেকেও বাইরে গিয়ে একটা অতিরিক্ত, যেটা কিনা ব্যঞ্জিত হচ্ছে, যেটা ডিরেক্টলি বলা নেই, যেটা আমার ব্রেইন আমাকে সেই জায়গাতে নিয়ে যাচ্ছে, তো সেটাই হচ্ছে কাব্যের আত্মা। এই অতিরিক্ত বস্তুটাই হচ্ছে কাব্যের আত্মা, যা শ্রেষ্ঠ কাব্য তাই প্রকৃতি হচ্ছে বাক্যকে ছাড়িয়ে যাওয়া। এখানে বলা হলো যে যেটাই শ্রেষ্ঠ কাব্য হবে সেটার উদ্দেশ্যই হচ্ছে সেটা যেন বাক্যকে ছাড়িয়ে চলে যায়, যেটা বাচ্যকে, বাক্য নয়, বাচ্যকে, বাচ্য অর্থাৎ আমাদের যে অভিধানিক অর্থ আছে সেটাকে ছাড়িয়ে চলে যায়। এবার এমন নয় যে আমরা অভিধানিক অর্থটাকে গুরুত্বই দেবো না, আমরা পড়লাম, অভিধানিক অর্থটাকে বেস করে তাকে যেন ছাড়িয়ে চলে যায় হলো। এবং কাব্যের যা সার অর্থ কেবল শব্দার্থের জ্ঞানে তা জ্ঞান হয় না, একমাত্র কাব্যের
তত্ত্বজ্ঞেরাই সেই অর্থ জানতে পারে। কাব্যের যেটা সার অর্থ মানে একদম কাব্যের মধ্যে যা বোঝানো হয়েছে সেটা শুধু ওই শব্দের অর্থ আমি বার করলাম তার ভিত্তিতে বুঝে নিলাম এমনটা হয় না। যার ফলস্বরূপই তো দেখবে আমাদের দেশের জন্য যেমন কোনো একজন বিখ্যাত কবির কবিতাকে যখন বিদেশে বা অন্য জায়গায় অনুবাদ করা হয়, তারা বেশিরভাগ ক্ষেত্রে অনুবাদটাকে না ওই যে অর্থগত অনুবাদটাকে বেশি প্রাধান্য দেয়, ভাবানুবাদকে প্রাধান্য দেয় না। যার ফলস্বরূপ যেটা আমি বাংলাতে পড়ে, ধরি না বাংলার একজন কবির কোনো একটা কবিতাকে ইংলিশে অনুবাদ করা হয়েছে, তো বাংলাতে পড়ে যে আমি অর্থটা পাবো, বাংলাতে পড়ে আমি যে একটা ভাব একটা গ্রহণ করব, ঠিক আছে, তো সেইটা আমি কিন্তু ইংলিশের প্রেক্ষিতে নাও পেতে পারি। সেখানে হয়তো বা সেটা অনুবাদ করতে গিয়ে পার্টিকুলার কোনো একটা শব্দকে এক্স্যাক্ট ওটারই অর্থানুবাদ করে দিয়েছেন, ঠিক আছে। যেমন আমি অনেক সময় উদাহরণ দিই স্টুডেন্টদের, যে যখন তোমাকে বলা হবে, ধরে নিচ্ছি যে আমরা কি করি, দেখবে একটা ইংরেজিতে শব্দ আছে 100% রাইট, 100% রাইট ইংরেজিতে শব্দ আছে। এটা আমি প্রায়, যারা আমার ক্লাস করেছে পেপার মানে আমি প্রায় বলি 100% রাইট ইংরেজিতে এটা বলা হয়। এবার এটাকে আমরা একদম মানে আক্ষরিক অনুবাদ করতে গিয়ে কী করে ফেলেছি, 100% সত্য। কিন্তু বাঙালিরা কি 100% সত্য বলে? তারা বলে কিন্তু একদম ঠিক, তাই না? তারা কি বলে, একদম ঠিক বলেছো, একদম ঠিক। সেখানে কিন্তু 100% রাইট বলছি না। তো এই যে 100% রাইটের যদি এটার আমরা ভাবানুবাদ করি, তো সেই ক্ষেত্রে কী হবে, একদম ঠিক হবে। আক্ষরিক অনুবাদ করলে মানে একদম অক্ষরে যদি অনুবাদ করো তাহলে 100% সত্য। তো আমি যেটা তোমাদের বোঝাতে চাইলাম যে অনেক ক্ষেত্রে আমরা যেই শব্দের অর্থটাকে বের করি ওটাই তার যে সঠিক জ্ঞান এমনটা নয়, তার বাইরেও আরও অনেক কিছু অর্থ থাকতে পারে যেইটাকে আমাদের জানতে হয়, এবং সঠিকভাবে যদি আমরা সেইটাকে জানতে পারি তখনই কিন্তু আমাদের একটা বলতে পারি ধ্বনিতে আমরা পৌঁছে যাই, ঠিক আছে, যেটাকেই বলা হয় ধ্বনিবাদ। সব যেটা আমরা দেখছি তার অতিরিক্ত বাচ্চাত্বকে ছাড়িয়ে গিয়ে অতিরিক্ত একটা বিষয়ের মধ্যে আমরা পৌঁছে যাচ্ছি। হলো। এবার শ্রেষ্ঠ কাব্য নিজে বাচ্চাত্বকে পরিসমাপ্ত না হয় বিষয়ান্তরে ব্যঞ্জনা করে, যেটা তোমাদের বললাম, যেটাই শ্রেষ্ঠ কাব্য হবে ধ্বনিবাদীদের মতে, যেটাই শ্রেষ্ঠ কাব্য হবে সেটা বাচ্চাত্বের মধ্যে আবদ্ধ না থেকে তার অতিরিক্ত কিছু বলে যাবে। এইটাকে ধ্বনি বলছেন, এবং তার সবার শেষে প্রতিষ্ঠিত হচ্ছে ধ্বনির আত্মা কাব্যস্য, অর্থাৎ ধ্বনি হচ্ছে কাব্যের আত্মা। ওকে, এবার এর কিছু ধ্বনির প্রকারভেদ আছে। ওকে, আমি জানি না কতক্ষণ সময় আছে। আচ্ছা, আমাদের প্রায় ঘন্টাখানেক হয়ে গেল, তো এই ধ্বনির প্রকারভেদ পড়াতে গেলে মূলত আরও 2 ঘন্টার ক্লাস হয়ে যাবে, ঠিক আছে, আরও 2 ঘন্টা লেগে যাবে, অর্থাৎ 3 ঘন্টা হয়ে যাবে। তো আমি আপাতত ধ্বনির প্রকারভেদটাকে তোমাদের একটু ওভারঅল একটু বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। এটা ডিটেলসটা আমরা যারা পরবর্তীকালে ক্লাসে জয়েন করব তারা সেটাকে আমরা ভালোভাবে পড়ে নেব। তো ধ্বনির প্রকারভেদে ধ্বনিকে মূলত 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে অবিবক্ষিত বাচ্যধ্বনি, ঠিক আছে, আরেকটা হচ্ছে বিবিক্ষিতান্যপর বাচ্যধ্বনি বা বিবক্ষিত বাচ্যধ্বনি, ঠিক আছে। এই 2টি ভাগে ভাগ করা হয়েছে। এবার অবিবক্ষিত বাচ্যধ্বনি যেটা আছে এটাকে আবার 2টি ভাগে ভাগ করা আছে। একটা হচ্ছে অর্থান্তর সংক্রমিত, আরেকটা হচ্ছে অত্যন্ত তিরস্কৃত, ঠিক আছে। এবার যে বিবক্ষিতান্যপর বাচ্যধ্বনি আছে এটাকে মূলত আবার 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে অসংলক্ষক্রম ধ্বনি, আরেকটা হচ্ছে সংলক্ষক্রম ধ্বনি, ঠিক আছে। আবার এই সংলক্ষক্রম ধ্বনিকে আবার আমরা 2টি ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে ভাবধ্বনি আর একটা হচ্ছে রসধ্বনি, এটা খুব ইন্টারেস্টিং, হ্যাঁ, ভাবধ্বনি আর রসধ্বনি। কারণ দেখবে আমাদের ভাব থেকে দেখবে আমাদের বিভাব, অনুভাব, সঞ্চারী ভাব বলি না আমরা, ঠিক আছে, এবং অনেকগুলো এরকম ব্যভিচারী ভাব থেকে অনেক কিছু আসে। যেমন আমাদের টোটাল মনে হয় 33 খানার মতো ভাব আছে, এবং তারপরে রসধ্বনি, ঠিক আছে। তো এই ভাব থেকে আমরা রসে গিয়ে পৌঁছই, তো সেই জায়গাটাতে আবার ভাবগুলো এক একটি ভাব এক একটি রসকে উৎপাদন করছে। তো সেগুলো যাই হোক আমরা ডিটেলসে পরবর্তীকালে পড়বো। তো ভাবধ্বনি আর রসধ্বনি হচ্ছে এখানে। আর যেটা সংলক্ষক্রম ধ্বনি সেটাকে আবার আমরা 2টি ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে বস্তুধ্বনি আর একটা হচ্ছে অলঙ্কার ধ্বনি, ঠিক আছে। তো মোটামুটিভাবে আমরা ধ্বনিকে এইভাবে ভাগ করছি। এবার যদি আমি জাস্ট একটা জিনিসকে বোঝাই, আমরা প্রথমে একটু অবিবক্ষিত বাচ্যধ্বনিটাকে বুঝি, হ্যাঁ, একটু আমাদের মনে সময় আছে, হ্যাঁ ঠিক আছে, আধ ঘন্টা হয়তো লাগবে, হ্যাঁ, বা 15 মিনিট লাগবে, তো আমরা এটা একটু বুঝে নিই। আচ্ছা, তোমরা করতে ইচ্ছুক তো, মানে শুনছো তো সবাই ঠিকঠাক করে? ঠিক আছে, তো দেখো অবিবক্ষিত বাচ্যধ্বনি যেটা,
সেটাকে যদি আমি একটু তোমাদের শর্টে বুঝিয়ে দিই, যেন তোমাদের সহজে মনে থাকে। হ্যাঁ, যখন আমি তোমাদের ক্লাস নোট দেবো, হ্যাঁ, যারা পরবর্তীকালে অ্যাডমিশন নেবে ক্লাস নোট যখন পাবে ওখানে দেখবে ডিটেলসে থাকবে। এখানে আমি তোমাদের একটু বলতে পারি যে শর্টে একটু তোমাদের বিষয়গুলোকে ধরানোর চেষ্টা করছি। ওকে, তো অবিবক্ষিত বাচ্যধ্বনি বলতে কি বোঝায়? যে অবিবক্ষিত বাচ্যধ্বনি যেখানে বাচ্চাত্ব কবির অবিবক্ষিত অর্থাৎ অভিপ্রেত নয়। মানে মাথায় রাখবো, কবি চান, কবি নিজেই চাইছেন যে পাঠক বাচ্চাত্বকে গ্রহণ না করে ব্যঞ্জনাটাকেই গ্রহণ করুক। কবি নিজেই চাইছেন যে পাঠক যা আমরা পাঠ করছি তার কবিতাকে, তার আমরা যেন বাচ্চাত্বকে গ্রহণ না করে ব্যঞ্জনাটাকেই গ্রহণ করি। অর্থাৎ তিনি চাইছেন যে বাচ্চাত্ব কবির এখানে কি অভিপ্রেত নয়। তিনি চাইছেন না যে স্টুডেন্টরা বা আমাদের পাঠকেরা এখানে বাচ্চাত্বকে গুরুত্ব দেখ, পাশ্চাত্যের মাধ্যমে ব্যঙ্গার্থের বা ব্যঞ্জিত অর্থের দিকে চলে যাক, এটা কবি সরাসরি চাইছেন। এইটাকে বলি আমরা অবিবক্ষিত বাচ্যধ্বনি। যখন কবি এইভাবে তার যে রচনাগুলো আছে সেইভাবে তিনি পরিবেশন করেন, যেখানে ব্যঞ্জনাকে তিনি মূল লক্ষ্যটাতে রাখেন। ঠিক আছে, এবার বলছে অবিবক্ষিত বাচ্যধ্বনিকে লক্ষণামূলক ধ্বনিও বলা হয়। এটাকে লক্ষণামূলক ধ্বনিও কিন্তু বলা হয়, যে সাজেস্ট করা হয়ে থাকে। এবার এটা ব্যঞ্জনার সাথে কাব্যের যে সৌন্দর্য আসে সেটা আরও বেশি এখানে কিন্তু লক্ষ্য করা হয়। যেটা আমি তোমাদের বললাম, কবি নিজেই চাইছেন, ভালোভাবে বুঝবে, কবি নিজেই চাইছেন যে আমার যারা পাঠক রয়েছে, যে কিনা আমার কবিতা পড়ছে, সে যেন মূলত কি করে, সে যে বাচ্চাত্ব অর্থ আছে সেই বাচ্চাত্ব অর্থটাকে স্বীকার না করে সে যেন, বা স্বীকার অর্থাৎ সেটাকেই একদম চরম সত্য বলে না মেনে নেয়, সেখান থেকে আরও ব্যঞ্জিত অর্থের দিকে যেন চলে যায়। ব্যঞ্জিত অর্থ কি বলেছিলাম ওই ক্লাসে শুরুতে বলেছি, যেটা কিনা প্রতীয়মান অর্থ, যেটা কিনা ওখানে হয়তো ডিরেক্টলি বলা নেই কিন্তু আমাদের ওই অর্থেতে ধরতে হবে। যেমন উদাহরণ, সেই শুরুর উদাহরণটা যদি আমি দিই তোমাদের, যে তারা খেলাধুলো করছে, তো এখানে ডিরেক্ট বলা নেই যে কারা, কিন্তু আমি বুঝে যাচ্ছি বাচ্চারা। ঠিক আছে, তো এই যে জায়গাটা, এটা হচ্ছে তার ব্যঞ্জিত অর্থ, বা এটা আরও কঠিনভাবে বলা যেতে পারে, আরও কঠিন কঠিন উদাহরণ আনা যেতে পারে। তো এক কথায় যা বলা নেই সেই অর্থটাকে আমি ধরার চেষ্টা করছি, সেটা হচ্ছে ব্যঞ্জিত অর্থ। ঠিক আছে, ওই অর্থটা যখন মাথায় রাখো, যদি অসুবিধা লিখে রাখো, কবি যখন ডিরেক্টলি বলছেন বা কবি যখন একদম সরাসরিভাবে চান যে বাচ্চাত্বকে যেন পাঠকেরা গ্রহণ না করে ব্যঞ্জিত অর্থটাকেই পাঠকেরা গ্রহণ করুক, সেটা দেখবে অনেক কবি অনেক বক্তব্যের মাধ্যমে, অনেক শ্লোকের মাধ্যমে অন্য কোনো অর্থকে তিনি বোঝাতে চাইছেন। সেটা ডিরেক্টলি বলছেন না, ডিরেক্টলি তিনি বলছেন না যে আমি এটাই বোঝাতে চাইছি। হয়তো বা অনেক সময় আমরা এটা দেখি সরকারের প্রেসারে, বা এমন অনেক উদাহরণ আমরা পূর্বে পেয়েছি, যে যখন ধরে নাও যে ব্রিটিশাররা যখন ছিল, তখন এমন অনেক উদাহরণ আমরা পেয়েছি, তখন কবিরা কী করতেন, ওখানে হয়তো বা একটা ওই অর্থে অন্য কিছুকে বোঝাতে চাইছেন। যেমন মন্মথ রায়, তোমরা কারাগার পড়েছো কি? যদি পড়ে থাকো, খুবই সুন্দর নাটক। তো এখানে কৃষ্ণ, হ্যাঁ, তারপর কি যেন তার মামার নাম ভুলেই গেলাম, যা, ঠিক আছে, কংস থ্রুতে একটা নাটক খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। তো ওখানে নিশ্চয়ই সরাসরি কৃষ্ণ এবং কংসের কথা বলা হয়নি। যদি আমরা ওটা দেখি বাচ্চাত্বগত দিক থেকে দেখি, হ্যাঁ ওরকমই বোঝাচ্ছে, কিন্তু যদি ওটা আমরা ব্যঞ্জিত অর্থে দেখি বা ব্যঙ্গার্থে দেখি, তাহলে ব্রিটিশার্সদের কীভাবে দেশীয় মানুষদের শোষণ করছে, তো সেই জায়গাটাকে খুব ভালোভাবে পরিবেশন করা হয়েছে। তো যাই হোক, তো এই জায়গাগুলো যখন তিনি, যেমন মন্মথ রায় যখন লিখেছেন, তিনি চাইছিলেন যে আমার যারা পাঠক থাকবেন তারা যেন এই বাচ্চাত্বটাকে না নেন, তারা এর ভেতরে থাকা অর্থটাকে যেন নেন। এইটাকে বলা হচ্ছে ব্যঞ্জিত অর্থ, এইটাকেই বলা হয় অবিবক্ষিত বাচ্যধ্বনি, যখন কবি এই উদ্দেশ্যেই সে বাচ্যধ্বনিটাকে প্রয়োগ করেছেন। ওকে, তো এই পর্যন্তই রাখছি। একটু তোমাদের সাজিয়ে গুছিয়ে দিই, কারণ অনেক কিছু পড়ালাম, অনেকেই হয়তো বা বিরক্ত হয়ে গেছো যে স্যার অনেক কিছু একবারই দিয়ে দিলেন, এবার মনে থাকছে না। তো আমি একটু সাজিয়ে গুছিয়ে তোমাদের দিচ্ছি। ওকে, তাহলে প্রথম থেকে যদি আমরা দেখি, প্রথম থেকে আমরা দেখলাম যে কারিকা, বৃত্তি, লোচন, এই তিনটে টিকা থেকে মূলত ধর্ণালোক মূলত হয়েছে। ওকে, এবার ধর্ণালোক আমরা পেলাম কারিকার রচয়িতা অজ্ঞাত, বৃত্তি আনন্দবর্ধন, আর কারিকা ও বৃত্তির টিকা অভিনবগুপ্ত করেছেন।
এবার ধ্বনির সঙ্গে আমরা পড়লাম যে কাব্যের যে শব্দের যে অর্থটা থাকবে সেটা দুটো অর্থ থাকে, একটা বাচ্চাত্ব আর ব্যঙ্গাত্ব। বাচ্চাত্বতে অভিধানগত অর্থকে বোঝাচ্ছে আর ব্যঙ্গাত্ব অর্থে কাব্যের প্রতীয়মান অর্থকে বোঝাচ্ছে। তারপরে আমরা দেখলাম ভাম যিনি কিনা অলঙ্কারবাদকে প্রাধান্য দিয়েছেন, বামন যিনি রীতিবাদকে প্রাধান্য দিয়েছেন। তারপর আমরা আজকের টপিক যেটা পড়লাম ধ্বনিবাদ, সেটা আনন্দবর্ধন প্রাধান্য দিয়েছেন। তারপর আমরা বললাম যে ধ্বনিবাদে পৌঁছতে গেলে শব্দার্থ শক্তির ব্যঞ্জনা শক্তিতে গিয়ে উত্তরণ হতে হবে শব্দার্থ শক্তি থেকে। তো এখানে আমরা আনন্দবর্ধনের দেওয়া শক্তিগুলোকে দেখলাম, শব্দার্থ শক্তিগুলোকে, যে অভিধা শক্তি যেটা কিনা শব্দের অভিধানগত অর্থকে বোঝাচ্ছে, লক্ষণা শক্তি যেটা বাক্যের লক্ষণ থেকে একটা অর্থের দিকে আমরা যাচ্ছি, তাৎপর্য শক্তি সম্পূর্ণ বাক্যগত অর্থটাকে বোঝাচ্ছে, আর ব্যঞ্জনা শক্তি একটা প্রতীয়মান অর্থকে বোঝাচ্ছে। ঠিক আছে, অর্থাৎ অতিরিক্ত কিছুকে বোঝায়। তার ভিত্তিতে আমরা উদাহরণ পড়লাম। এবার তার মধ্যে আমরা তাৎপর্য শক্তিতে যখন আসলাম, বিশ্বনাথ সাহিত্য দর্পণে তাৎপর্য শক্তি কিছু মাত্রা যোগ করেছিলেন, সেই মাত্রাগুলোকে আমরা পড়লাম। যে একটি তাৎপর্যপূর্ণ যদি হতে হয় একটি বাক্যকে, তাহলে তার যোগ্যতা থাকতে হবে, তার আকাঙ্ক্ষা যেন সঠিক থাকে এবং আসক্তি বা নৈকট্য যেন সঠিকভাবে ব্যালেন্স করা থাকে। যোগ্যতাতে আমরা দেখলাম সঙ্গত অর্থবোধকে, আকাঙ্ক্ষাতে দেখলাম জানার ইচ্ছেকে, এবং আসক্তিতে দেখলাম যে কোনখানে কোন শব্দ ব্যবহার করা উচিত, কোনখানে কোনটাকে স্থাপন করা উচিত, এই জায়গাটা। ঠিক আছে, এবং সর্বশেষে ধ্বনিবাদের প্রতিষ্ঠা হয়ে গেল, এবং সেখানে আমরা বললাম যে ধ্বনির আত্মা কাব্যস্য, ধ্বনি হচ্ছে কাব্যের আত্মা। ঠিক আছে, এবার তারপরে আমরা ধ্বনিবাদের প্রকারভেদে ঢুকলাম। তো যাই হোক, ধ্বনিবাদের প্রকারভেদটা সময়ের অভাবে আমি করাতে পারলাম না। তো সেই ক্ষেত্রে ধ্বনিবাদের এই প্রকারভেদটার বাদ দিয়ে ধ্বনিবাদ প্রতিষ্ঠা হলো, যে এই প্রতিষ্ঠা পর্যন্ত আশা করি তোমাদের একদম ক্লিয়ার থাকবে। এবার যেটা বিষয়, যে অনেকেই আমাকে জিজ্ঞেস করেছো যে স্যার কোর্স ডিটেলসটাকে যদি একটুখানি বলেন, বা কোর্স ডিটেলসটাকে যদি একটু বলা হয় যে কি পাচ্ছি আমরা, কিভাবে হচ্ছে সমস্ত কিছু। যাই হোক, তো আমাদের কোর্সের যেটা আমাদের 3rd মে থেকে হচ্ছে, সেই কোর্সে মূলত সপ্তাহে আমরা 2 দিন করে আমরা ক্লাস দেবো। ঠিক আছে, এবং 2 ঘন্টার ক্লাস হবে, 2 ঘন্টা 15 মিনিট, অ্যাকচুয়ালি 15 মিনিট আলাদাভাবে আমাদের ডিসকাশন সেশন থাকে সেই ভিত্তিতে, এবং সম্পূর্ণ এটা লাইভ ক্লাস হবে। এবং লাইভ ক্লাস হওয়ার পরে আমরা অ্যাপের মধ্যে সেটা রেকর্ডও দিয়ে দেবো, এবং তোমরা যারা যারা কোনো কারণে কেউ হয়তো ব্যস্ততার দরুন হয়তো বা ক্লাস করতে পারলে না, তো সেটা তোমরা রেকর্ড দেখে নিতে পারবে। হলো, আর ক্লাস হবে আমাদের মানডে আর থার্সডে ঠিক সন্ধ্যে 7টা থেকে। ঠিক আছে, এবার ওই সময় যদি কেউ ব্যস্ত থাকো, তাহলে A to Z সমস্ত কিছু রেকর্ড থাকবে, সমস্ত কিছু তুমি ইজিলি সেগুলোকে দেখে নিতে পারবে। একদিন আমি নেব, আরেকদিন তোমাদের একজন ম্যাম আছেন প্রত্যুষা ম্যাম, তিনি মূলত সেই ক্লাসগুলোকে নেবেন। তিনি কথা সাহিত্যের জায়গাটাকে দেখবেন, আমি এদিকে মধ্যযুগ থেকে শুরু করে তোমাদের ভাষা থেকে শুরু করে তোমাদের এই যে কাব্যতত্ত্ব থেকে শুরু করে তোমাদের ছন্দ অলঙ্কার থেকে শুরু করে সমস্ত কিছু এইগুলো। ঠিক আছে, এই জায়গাগুলোকে আমি দেখানোর চেষ্টা করব। ওকে, এরপরে হচ্ছে একদম আমাদের চেষ্টা থাকবে একদম তোমাদের একদম ভিত্তি তৈরি করে দেওয়া, একদম তোমাদের তৈরি করে দেওয়া পেপার 2তে ডিটেলসে তোমাদের আমরা পড়িয়ে দেবো, ডিটেলসে তোমাদের তৈরি করে দেবো। ঠিক আছে, প্রত্যেক দিনের নোটস প্রত্যেক দিন প্রোভাইড করানো হবে, অর্থাৎ ক্লাস শেষ হওয়ার পরেই তোমাদের আমরা যে হোয়াটসঅ্যাপ গ্রুপ বানাবো, যারা জয়েন করবে, হ্যাঁ, তোমাদের অ্যাপেও পেয়ে যাবে, ইভেন তোমাদের যে হোয়াটসঅ্যাপ আছে সেখানেও পেয়ে যাবে, PDF আকারে নোটস পেয়ে যাবে। ওকে, প্রত্যেক সপ্তাহে যেটাই পড়ানো হচ্ছে তার অ্যাজ ইট ইজ মক টেস্ট নেওয়া হবে। যেটাই, যেমন এই যে যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত আছো, তো কালকে আমি সকালের দিকে দেখবে এই যে আজকে যা পড়ানো সেটা নিয়ে তোমাদের প্রশ্ন কিছু জিজ্ঞেস করবো। আর হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা আছো তারা থাকার চেষ্টা করো। ভবিষ্যতে ধরে নিচ্ছি যে ভবিষ্যতে ধরে নাও যে আমরা বিভিন্ন ধরনের যে কোশ্চেন অ্যান্সার সেশন, যেহেতু আমাদের পেপার 2 বাংলা চালু হয়ে গেল, তো কিছু কোশ্চেন অ্যান্সার সেশনও আসবে, যেমনটা পেপার 1-এ আসে। তো হোয়াটসঅ্যাপের গ্রুপের মধ্যে তার আপডেট পেয়ে যাবে। ইভেন ওখানেও যেমন পেপার 1-এর গ্রুপে আমরা প্রতিনিয়ত কোশ্চেন দিয়ে থাকি, হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যেও দেওয়ার চেষ্টা করব। এবার যারা জয়েন করবে তাদের জন্য আলাদাভাবে মক টেস্ট হবে, যারা অ্যাডমিশন নেবে তাদের জন্য আমাদের অ্যাপে আলাদাভাবে মক টেস্ট নেওয়া হবে, প্রত্যেকটাকে গুছিয়ে গুছিয়ে মক টেস্ট দেওয়া হবে। ধরে নিচ্ছি যে আমি একদিন পড়ালাম হচ্ছে রসবাদকে, তাহলে রসবাদের টোটাল এই যাবৎ যত কোশ্চেন এসেছে পরীক্ষায় সেটার, এবং আমাদের তৈরি কিছু রিসার্চ বেসড কোশ্চেন, সেগুলো তোমরা প্রতিনিয়ত পাবে। ঠিক আছে, একদম সাজানো গোছানো থাকবে, তোমরা জয়েন করলেই বুঝতে পারবে। এবার প্রত্যেক ইউনিট ধরে ধরে বুঝিয়ে দেওয়া হবে। ঠিক আছে, প্রত্যেকটা ইউনিট, ইচ অ্যান্ড এভরি ইউনিট, সে হোক উপন্যাসের হোক, ছোট গল্পের হোক, প্রবন্ধের হোক, বা আমাদের অন্য যে কোনো ইউনিট হোক, সেইগুলোকে ধরে ধরে বোঝানো হবে, এবং স্বাভাবিক সেই নোটসও প্রোভাইড করা হবে। প্রত্যেক ক্লাসের পর সেই ক্লাসের টোটাল ভিডিও অডিও রেকর্ডিং আমরা অ্যাপে দিয়ে দেবো। ঠিক আছে, অর্থাৎ কোনো কারণে যদি তোমরা ক্লাস না করতে পারো, ঘাবড়ানোর কিচ্ছু নেই,
তোমরা রেকর্ডিং পেয়ে যাবে। এবং সবথেকে মজার বিষয় হচ্ছে যা আমি আর তোমাদের প্রত্যুষা ম্যাম যা পড়াবো সেই সমস্ত কিছু যেটাই পড়াচ্ছি ওটাই রেকর্ড হবে। এমন নয় যেমন অন্য ইনস্টিটিউশনে যেমন তোমরা ঢুকে দেখো যে লাইভে একজন এসে করাচ্ছে না, রেকর্ডিং আবার অন্যজনের, হয়তো বা পুরনো কোনো কেউ একজন ক্লাস করিয়েছেন তার একটা রেকর্ডিং, আর লাইভে আবার অন্য। এখানে কিন্তু এরকম হয় না, ঠিক আছে। আমি নিজে দায়িত্ব সহকারে প্রত্যেকটাই লাইভ ক্লাস করাই, ঠিক আছে। এবং প্রত্যেকটার বেশি যারা পেপার ওয়ানে পড়েছো তারা জানো, বা যারা রেগুলার আমার ইউটিউবে যুক্ত আছো, আর প্রত্যেকটার বেসিসে তোমরা রেকর্ড পেয়ে যাবে। ওকে, এবার হচ্ছে মান্থলি ফিস, এখানে আমাদের 1000 রুপিস রয়েছে, ঠিক আছে, যেটা মান্থলি করতে চাইবে। এবার এখানে একটা অফারও আছে, যারা ওয়ান টাইম পেমেন্ট করতে চাইবে, যেমন অনেকেই আছো যারা ওয়ান টাইম পেমেন্ট করতে চাইছিলে, তো ওয়ান টাইম পেমেন্ট করলে সেক্ষেত্রে আমরা জাস্ট 6 জনকে, এটা একটা অফার, এটা আমি ক্লাসের শেষেই ওর জন্য রেখেছি, কারণ মোস্ট অফ দ্য স্টুডেন্টস ক্লাসের শেষ পর্যন্ত থাকে না। তো আমরা যেহেতু অফারটা সবাইকে দিতে পারবো না, তো যে কয়জন নিতে পারবে তাদের মতো করে তারা নিতে পারবে। তো সেই ক্ষেত্রে আমরা টোটাল 6 জনকে, ফার্স্ট 6 জনকে আমরা দিতে পারবো, কারণ আমাদের অ্যাপের ক্যাপাসিটি ওই 6 জনকে দেওয়ার মতোই রয়েছে। তো সেই ক্ষেত্রে যারা পরবর্তীকালে জয়েন করতে চাইবে তারা পরবর্তীকালে আমার সাথে যোগাযোগ করতে পারে। তো মান্থলি ফিস হচ্ছে 1000 রুপিস, 8 মাসের কোর্স হবে, তার মানে 8000 টাকা হচ্ছে। এবার কেউ যদি ওয়ান টাইম করে থাকে, যে ওয়ান টাইমে আমি করব, তাহলে সেই ক্ষেত্রে শুধুমাত্র এই ধরে নাও যে এই যে রেকর্ডেড ভিডিও তুমি 1 মাস 2 মাস পরে দেখে তারপরে যদি বলো যে স্যার এখন আমাকে দিন, তখন কিন্তু সম্ভব হবে না। রাইট নাও এই যে জয়েন হওয়া পর্যন্ত যারা অলরেডি জয়েন করেছো তারাও করতে পারো। তো সেই ক্ষেত্রে আমরা 6500 নেব, ঠিক আছে। এটা ওয়ান টাইম করলে তবে এই সুবিধাটা আছে, ঠিক আছে। এটা ওয়ান টাইম করলে, কারণটা হচ্ছে ওয়ান টাইমের ক্ষেত্রেই আমরা এটা দিতে পারি, কারণ মান্থলি ক্ষেত্রে দিতে পারি না, কারণ আমাদের অ্যাপ এগুলো চালাতে আমাদের তো স্বাভাবিক টিচার্স রয়েছেন, অ্যাপ রয়েছে, সব কিছুর খরচ ব্যাপী। যখন তুমি মান্থলি দিচ্ছ, একটা আমাদের ট্যাক্সেশন কাটে, একটা আমাদের সেখান থেকে একটা কমিশন কাটে। তো বা যখন ওই অ্যাপ ওয়ান টাইমে যখন করে দিচ্ছ, তাহলে আর ওই একবারই আমাদের মাসে মাসে দিতে হচ্ছে না, আমাদের ওয়ান টাইমই হয়ে যাচ্ছে, তখন সেক্ষেত্রে ওই ছাড়টা আমরা তারপর স্টুডেন্টকে দিতে পারি। তো এই জায়গাতে আমাদের 6500 রয়েছে। ওকে, এবার ডিউরেশন আমাদের 8 মাসের, টোটাল 10 মাসের পাবে, এবং বাকি 2 মাস তুমি রেকর্ডেড ভিডিওগুলোকে খুব মানে কোনো কারণে কিছু বাদ থাকলে তোমরা পরবর্তীকালে রেকর্ডেড ভিডিওগুলোকে দেখে নিতে পারবে, ঠিক আছে। টোটাল 8 মাসের ডিউরেশন, সেক্ষেত্রে আরও 2 মাস তোমাদের এক্সট্রা ফ্রি রেকর্ডেড ভিডিও তোমাদের থাকবে। আর এই যে রেকর্ডেড ভিডিও যে পাওয়া, এটা যারা যারা ফুল কোর্স কমপ্লিট করবে তারাই কিন্তু পাবে। যেহেতু মনে করো যে তুমি ধরে নাও এমন হলো 2 মাস করলে তারপর বলে স্যার আমাকে এবার রেকর্ডেড ভিডিও দিয়ে দিন, ওভাবে সম্ভব হয় না, কারণ একটা ব্যাচের মধ্যে সমস্ত কিছু থাকে। তো ব্যাচ থেকে বেরিয়ে গেলে তাহলে সেক্ষেত্রে আর রেকর্ডেড ভিডিও দেওয়া সম্ভব হয় না। যতক্ষণ ব্যাচে থাকবে ততক্ষণ তুমি রেকর্ডেড ভিডিও সহজেই অ্যাভেলেবেল করে নিতে পারবে। তোমার যদি সৎ ইচ্ছে থাকে, সৎ যদি থাকো যে না স্যার আমি আছি, তাহলে অবশ্যই সেক্ষেত্রে তোমার অ্যাপের মধ্যে সব সময় অ্যাভেলেবেল থাকবে, কোনো রকম কোনো প্রবলেম হবে না। তো এই হচ্ছে আমাদের কোর্স ডিটেলস। এবার আমাদের ক্লাস বেসিক্যালি শুরু হচ্ছে 3rd মে থেকে। এবার আমি তোমাদের ডেটটা দিলাম হচ্ছে মানডে আর থার্সডে, এবং 3rd মে পড়ছে হচ্ছে ফ্রাইডেতে, তাই না। এবার তোমরা বলছো যে স্যার ফ্রাইডে কেন? ওটা তো প্রথম ক্লাস, যেহেতু ওই ডেটটাই ফিক্স করা হয়েছিল, তো প্রথম ক্লাসটা ফ্রাইডে হবে, তারপরের থেকে মানডে থার্সডে রেগুলার বেসিসে হবে, ঠিক আছে। অর্থাৎ মানডে থার্সডের যে রকমভাবে একদিন একটা টপিক ধরা হচ্ছে, ওই ভিত্তিতে রেগুলার বেসিসে সেগুলোকে করানো হবে। ওকে, এই হচ্ছে টোটাল ডিটেলস, এবং এই হচ্ছে আমাদের ডেমো ক্লাস। ওকে, তো আমাদের আরেকটু সেশন ছিল যেখানে কিনা আরেকটু আমাদের পড়ানোর ছিল, কিন্তু টাইম এতটাই হয়ে গেল, আসলে আমি ভাবতে পারিনি যে এটা পড়াতে এতটা সময় লাগবে। তো সেক্ষেত্রে টাইমটা এতটাই হয়ে গেল, তো ওই সেশনটা আর আমরা রাখছি না, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তোমরা যারা যারা জয়েন করবে, ঠিক আছে, সাপোজ ধরে নিচ্ছি তুমি জয়েন করতে চাইছো, বা তোমার মনে কিছু প্রশ্ন আছে যে স্যার এই ক্ষেত্রে কী হবে, ওই ক্ষেত্রে কী হবে, তো আমাদের এই যে নম্বরটা আছে 9064253244, এই যে নম্বরটি আছে, এই নম্বরটা মোবাইলে সেভ করে নাও বা লিখে নাও বা একটা স্ক্রিনশট করে নাও এখনই। এই নম্বরটাতে তুমি এই যে আমাদের সেশনটা শেষ হওয়ার পরে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো, নতুবা ফোন করতে পারো, তোমার ইচ্ছে যেটা তোমার সুবিধা হবে। সেই হিসাবে তুমি বিষয়টা তোমার যেখানেই কনফিউশন হলো সেটা তুমি ডিসকাস করে নিতে পারো আমাদের সাথে। ওকে, তো আজকের সেশনটা আমি এই পর্যন্তই রাখলাম, এই পর্যন্তই থাকলো। এই নম্বরেই তোমরা ফার্দার তোমাদের যা অ্যাডমিশন প্রসেস আছে, যেটাই করতে চাইছো সেটা তারপরে তোমরা ডিসকাশন করে নিতে পারবে, এবং সেই জায়গাতেই সমস্ত সুবিধে রয়েছে। ওকে, আর অবশ্যই একটা জিনিস মাথায় রাখবে, হোয়াটসঅ্যাপের ভিত্তিতেই কিন্তু টোটাল অ্যাডমিশন প্রসেসটা হবে। ওকে, অর্থাৎ হোয়াটসঅ্যাপে তুমি যোগাযোগ করবে, তারপরেই তোমার টোটাল অ্যাডমিশন প্রসেস হবে। অবশ্যই হোয়াটসঅ্যাপটা করবে, কারণ কি তাহলে কি হবে যে আমরা প্রসেসটাই খুব স্মুথলি নিয়ে যেতে পারি।
ওকে, ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই রইলো। যারা জয়েন করছো তাদের দেখা হচ্ছে, আর যারা জয়েন যদি না করে থাকো, যদি তোমাদের পক্ষে হয়তো বা অন্য কোচিংয়ে অলরেডি ঢুকে গেছো, তো তুমি দেখো যে অন্য কোচিংয়ে তুমি কী পাচ্ছ, এবং এখানে যেভাবে আমি পড়ালাম সেখানে তুমি বেশি লাভবান হবে। এভাবেই পড়াবো যেভাবে পড়ালাম, কারণ যারা আগেও পড়েছো আমার কাছে তারা জানো কীভাবে পড়াই আমি। তো এভাবেই সমস্ত ক্লাস এভাবেই চলবে, হ্যাঁ, প্রত্যেকটা ক্লাস ইচ অ্যান্ড এভরি ক্লাস এভাবে চলবে, হ্যাঁ। তো সেই জায়গাটাতে বেস করে তোমরা ডিসিশান নিতে পারো। ওকে, ঠিক আছে, তো আজকে অনেকটাই দেরি হয়ে গেল, তো আমার আরেকটা কাজ রয়েছে, তো আপাতত আমি এই সেশনটাকে এখানেই অফ করছি। যারা হাত তুলছো বা যাদের কিছু প্রশ্ন আছে তারা কাইন্ডলি এই নম্বরটা 9064253244 এই নম্বরটাতে একটু যোগাযোগ করে নাও। যোগাযোগ করে তোমরা তোমাদের যে প্রবলেমটা আছে ওটাকে জানিয়ে তুমি সলভ করে নিতে পারবে। ওকে, ঠিক আছে, তাহলে গুড নাইট সকলকে, রাখছি।